হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে পরশর টেস্ট পেপার, মাধ্যমিক টেস্ট পেপার, পরশর টেস্ট পেপার 2025-2026, এই বই থেকে তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে। তোমরা বইটা খুলো, তোমাদের যে বইটা পেয়েছো পরশর টেস্ট পেপার, সেই বই থেকে তোমরা চলে এসো 403 পাতা। তো 403 পেজের আজকের অঙ্কগুলো করাবো। এটা হচ্ছে আমাদের সেট 9, এর নাম দিলাম সেট 9। এটা হচ্ছে আমাদের পার্ট 1 ক্লাস। পার্ট 1 ক্লাস, ওকে। পার্ট 1 ক্লাসে তোমাদের 1 থেকে 4 অবধি এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলো করে দেখাবো। আর পার্ট 2 ক্লাসে দেখাবো 5 থেকে 15 অবধি বড় প্রশ্নগুলো। চলো আজকে ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো, বেশি দেরি করবো না। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো 1 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। এখানে আমাদের বলছে 2 বছরে একটি গাছের উচ্চতা 25 সেমি থেকে বৃদ্ধি পেয়ে 36 সেমি হয়েছে। ঠিক আছে, দেখো 25 সেমি ছিল আর বেড়ে গিয়ে বৃদ্ধি পেয়ে 36 সেমি হয়ে গেছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার, মানে বছরে উচ্চতা বৃদ্ধির হারটা R% যদি হয়, আর এর মানটাই বের করতে বলেছে। দেখো এখানে ভালো একটা প্রশ্ন আছে, সমাহার বৃদ্ধির অঙ্ক আছে এটা। তাহলে এখানে 1 নম্বরটা দেখো, আমাদের যেটা করতে হবে, যেটা ছিল উচ্চতা, আমাদের কত উচ্চতা ছিল? 25 ছিল। এই যে আমাদের যেটা বর্তমান উচ্চতা ছিল 25, 1 বৃদ্ধি পাচ্ছে, এখানে প্লাস দিব, বৃদ্ধি পেলে প্লাস, আর যদি হ্রাস পেতো তাহলে মাইনাস দিবা। তারপরে আমরা দেখো যে কত হারে বৃদ্ধি পাচ্ছে, R% হারে, তাহলে R/100 হবে। R% হারে বৃদ্ধি পাচ্ছে গাছটির উচ্চতা। আর কত বছর? 2 বছর পর গাছটির উচ্চতা আমাদের 36 সেমি হয়ে গেছে, 2 বছর। তাহলে এখানে সময়টা এখানে দেবো, সমূল চক্রবৃদ্ধির সূত্রের মতন এই সূত্রটা। ঠিক আছে, শুধু এখানে বৃদ্ধির জন্য প্লাস আর হ্রাস থাকলে আবার মাইনাস, এখানে একটু চেঞ্জ হয়। এবার এই যে দেখো 2 বছর পর যে গাছটি বৃদ্ধি হবে 25 সেমি থেকে কতটা বৃদ্ধি পেয়েছে? 36 সেমি, মানে এর মানটাই হচ্ছে আমাদের 36, এই বৃদ্ধির এটা পরিমাণটা। ওকে, তাহলে এখান থেকে আমি আর এর মানটা বের করে দেখাবো, আর এর মানটাই চেয়েছি। তাহলে তোমরা এইভাবে করো, 1 প্লাস R/100 হোল স্কোয়ার, 36 এর নিচে আমি নিয়ে আসলাম কাকে? 25কে। আচ্ছা, এখানে এই যে 36/25, একে তোমরা লিখতে পারবা 6/5 করে হোল স্কোয়ার করতে পারবা। 6 স্কোয়ার 36 হবে, আর 5 স্কোয়ার 25। তাহলে এখানে তোমরা দেখো পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান লিখতে পারবা। 1 প্লাস R/100 সমান সমান লিখতে পারবা 6/5। তাহলে এখান থেকে আর এর মানটা সহজেই পেয়ে যাবে। তাহলে R/100 6/5 মাইনাস 1। আমরা এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করে নিব, 5 লসাগু 6, এটা 5 একে 5 পেয়ে যাবে। আর এখানে 1/5 এভাবে দাঁড়িয়ে যাবে। এখানে আমাদের R/100 ছিল, এর মান পাই দিয়ে কাটাকাটি করে, পাই দিয়ে 10, 0 বসে যাবে। তাহলে এখানে আর সমান সমান দেখো 20। ঠিক আছে, এই যে 20%, আমাদের যে গাছটি প্রতি বছর যে বৃদ্ধির হার, সেটা কত হবে? 20%। দেখো আমাদের এই যে আর এর মান যে বের করতে বলেছিল, আর এর মানটা কত? আমরা 20 পেয়ে গেলাম, 20%। তাহলে এ নাম্বার অপশানটা আমাদের। পরের প্রশ্ন চলে আসবো। চলো এখানে 1-2 প্রশ্নটা, 1-2 নাম্বার। দেখো আমাদের এখানে দেওয়া আছে √x+5 প্লাস √5 মাইনাস এক্স, এটা সমান সমান 4 দেওয়া আছে। এটা থেকে এক্স এর মান বের করতে বলেছে। চলো এক্স এর মানটা আমরা বের করে নিতে পারবো, আমরা উভয় দিকে বর্গ করে নিই। √, আচ্ছা এটাকে আমি 5 প্লাস এক্স করে দিলাম। এই যে 5 মাইনাস এক্স, 5 প্লাস এক্স, প্লাস তাহলে করতে পারবো। আর এখানে 5 মাইনাস এক্স হোল স্কোয়ার করলাম, আর এখানে 4 স্কোয়ার। এটা এ, এটা বি ধরে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, √5 প্লাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 2ab। এ হচ্ছে √5 প্লাস এক্স, আর বি হচ্ছে √5 মাইনাস এক্স, আর প্লাস বি স্কোয়ার, বি √5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। যেটা আমাদের এক্স আছে। আর এদিকে 4 স্কোয়ার তোমরা 16 পেয়ে যাবে, 4 4 16। আচ্ছা, রুট স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, 5 প্লাস এক্স। আর এখানে দেখো করণের গুণ, এভাবে করে করণটা বড় করে 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স, এই যে আমাদের ভিতরে গুণ হয়ে যাবে। একইভাবে এখানে স্কোয়ার জন্য রুটটা উঠিয়ে দেবো, 5 মাইনাস এক্স আমাদের 16 প্লাস এক্স মাইনাস এক্স, কেটে গেল এক্সগুলো। আর 5 আর 5 এটা যোগ করে 10 পেয়ে যাবে। আর এখানে দেখো 2, দেখো এখানে ভিতরে দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা a স্কোয়ার 5 স্কোয়ার, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এস স্কোয়ার, এটা পেয়ে যাবে এটা। আর এদিকে আমাদের 16 আছে। আচ্ছা আমরা দেখো 10টা ওদিকে বিয়োগ করে দেবো, তাহলে এখানে
2 5 স্কোয়ার s স্কোয়ার, 5 স্কোয়ার 25 লিখতে পারবো, যাই হোক পরে লিখছি। আর 16 থেকে এদিকে 10টা বিয়োগ হবে, তো এখানে বিয়োগের 6 পেয়ে যাবা, 2 3 6, 5 স্কোয়ার হবে 25, আর এদিকে s স্কোয়ার, এখানে আমাদের 3 রয়ে গেল। আচ্ছা আমরা আমরা করবো আবার বর্গ করে নিই, তারপর এখানে বর্গ, আর এদিকে 3 স্কোয়ার, স্কোয়ার জন্য রুটটা উঠবে, তো এটা পেয়ে যাবো 25 মাইনাস s স্কোয়ার, আর এখানে 3 স্কোয়ার। আচ্ছা 3 স্কোয়ারটাকে আমি 9 করে দিই, তাহলে মাইনাস s স্কোয়ার, এটা 9 মাইনাস এটা 25, এটা মাইনাস 16, তো মাইনাস মাইনাসে কেটে যাবে, তাহলে এক্স এর মান কত পাবা, এক্স সমান সমান হবে দেখো প্লাস মাইনাস রুট ওভার 16, তাহলে আমাদের এক্স সমান সমান হয়ে যাবে প্লাস মাইনাস 16 বর্গমূল 4। দেখো এক্স এর মান প্লাস মাইনাস 4, দেখো অপশান দেখো, সেটা আমাদের এ নম্বরই অপশানেই আছে। এবার আমরা চলে আসবো 1-3 প্রশ্নটা। দেখো R1 একক, R2 একক, এখানে R1টা বড় R2 চেয়ে, এইভাবে ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদের মধ্যে দূরত্ব পি একক হলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো আমি একটু ছবি এঁকে বোঝাই, এখানে আমাদের সূত্রটা আছে, এই সূত্রটা অনুসারে একবারে তোমরা অ্যান্সারটা দিতে পারবা, তো আমি বুঝাই আগে তোমাদের, ঠিক আছে। মানে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যেটা হবে আমাদের ডি নাম্বার অপশানটা হবে, এটা হবে অ্যান্সার। কী করে হবে এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমাদের দুটি বৃত্ত আছে, যার একটি বড় বৃত্ত হবে, দেখো R1 ব্যাসার্ধ বড় আছে, আমি বড় বৃত্তটা দেখালাম আগে, তারপর আমাদের এখানে একটা ছোট বৃত্ত নিয়ে নিলাম, এই যে দেখো। এবার এদের যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, কেন্দ্র যেটা আমি এ বি নিলাম, ওকে। আর সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যেটা চেয়েছে, দেখো এইভাবে সরল সাধারণ স্পর্শক যে দুটি বৃত্তকে একটি রেখাংশ বা সরলরেখা ছুঁয়ে যাবে, এইভাবে তোমরা বলতে পারবা। এখানে আমি সি, এখানে আমি ডি নাম দিয়ে দিলাম স্পর্শ বিন্দু, ওকে। তাহলে এই সিডি হচ্ছে আমাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সিডি। এই সিডির দৈর্ঘ্যই আমাদের বের করতে হবে, যে দৈর্ঘ্যটা এখানে দেওয়াই আছে দেখো সূত্র অনুসারে, একদম তোমরা মনে রাখবা পি স্কোয়ার, যেটা হচ্ছে পি হচ্ছে আমাদের কি কেন্দ্রদের মধ্যে দূরত্ব, যেটা এবি, পি স্কোয়ার মাইনাস আর ওয়ান মাইনাস R2, মানে বড় বৃত্তের ব্যাসার্ধ, এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ আমি এসি, এটা হচ্ছে আমাদের R1, এখানে এসিটা হচ্ছে R1, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ যেটা R2, মানে এখানে হচ্ছে আমাদের ব্যাসার্ধ বিডি, এই বিডি হচ্ছে আমাদের R2, ওকে, তার হোল স্কোয়ার। এই যে আমাদের সূত্র, এভাবে এই সূত্র অনুসারে আমরা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাবো, এদের মানগুলো জানা থাকলে। তো দেখো এই সূত্রটা হয় কি করে আমি তোমাদের দেখিয়ে দিই প্রমাণ করে। তো এখানে আমরা করব কি, যে এ বি এর সমান্তরাল সরলরেখা ডি বিন্দু দিয়ে আমি একটা সরলরেখা তৈরি করব, যেটা ডিপি নাম দিয়ে দিব, এভাবে। দেখো এখানে আমি পি নাম দিয়ে দিলাম, ডিপি, মানে এখানে আমাদের এ বি সমান্তরাল, আমরা কি এই যে ডিপি আমাদের হবে, ওকে। আচ্ছা দেখো এখানে এপি সমান্তরাল বিডি পাবো, এরা সমান্তরাল কেন, দেখো এখানে বলে দিই, এপি সমান্তরাল বিডি হবে, এরা কেন সমান্তরাল হবে, দেখো এটা আমরা অঙ্কন করলাম প্রথমটা, এই যে এবি সমান্তরাল ডিপি অঙ্কন, এটা অঙ্কন অনুসারে। আর এপি সমান্তরাল বিডি হওয়ার কারণটা বলি, দেখো এসিটা সিডির উপর লম্ব, মানে এই যে স্পর্শক হয়েছে আমাদের, দেখো এই বৃত্তের উপর সি বিন্দুতে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। একইভাবে এখানে এই যে বিডিটা, এই যে সিডির উপর এখানে আমাদের এই যে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, এটা হচ্ছে পরস্পর লম্ব, এসিটাও লম্ব এবং বিডিটাও লম্ব। তাহলে যে লম্ব হয় দেখো, তো লম্ব সরলরেখা দেখো একই সরলরেখার পর লম্ব আছে, তাহলে এখানে এসি সমান্তরাল বিডি হবে। তাহলে এসি সমান্তরাল বিডি হলে এপি সমান্তরাল বিডি পেয়ে যাবা, ওকে, তার জন্য এটা সমান্তরাল হবে এরা। তাহলে দেখো একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়, এর সঙ্গে এর সমান্তরাল, এর সঙ্গে এর সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজটা একটি আয়তক্ষেত্র হয়ে যাবে, এ বি ডিপি একটি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র হলে পরে আমরা এ বি সমান সমান পিডি পেয়ে যাব, ওকে। এখানে এ বিটা কিন্তু আমাদের পি বলে দিয়েছে, মনে রাখবো এখানে কিন্তু এ বি কত বলেছে, কেন্দ্রদের মধ্যে দূরত্ব পি বলেছে, তাহলে এর মানটা কিন্তু আমরা পি পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো লক্ষ্য করো যে আমাদের এখানে দেখো এই যে এপি সমান সমান বিডি হবে, যেহেতু আমাদের আয়তক্ষেত্র হয়ে গেছে,
তাহলে এখানে এপি সমান সমান বিডি হবে। বিডি হচ্ছে আমাদের কি, বিডি হচ্ছে এটা হচ্ছে আমাদের R2 ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের R2। আমরা পিসিটা বের করবো। দেখো পিসি, দেখো পিসিটা আমাদের কত বের হচ্ছে এখানে, পিসিটা হবে এই যে পুরো এসি থেকে এপিটা বাদ দাও, তাই তো, এই যে এসি থেকে এপি বাদ দিলে তো পিসি, তাহলে এখানে এসি আর এপির জায়গায় দেখো এপি আর বিডি সমান, এপির জায়গায় আমি বিডি লিখে দিলাম। তাহলে এখানে দেখো এসিটা হচ্ছে আমাদের R1 বড় বৃত্তের ব্যাসার্ধ, আর বিডি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ R2। তাহলে এই যে আমাদের পিসির মান। ওকে, তাহলে এবার দেখো পিসি পেয়ে গেলাম, আর এই যে পিডির মান আমরা পি পেয়ে গেছি। আর এটা হচ্ছে দেখো পিসিডি সমকোণী ত্রিভুজ, এই কোণে 90 ডিগ্রি। পিসিডি সমকোণী ত্রিভুজের পিডি অতিভুজ। তা দেখো পিডি যদি অতিভুজ হয় তাহলে পিডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার পিসি স্কোয়ার। দেখো সমকোণী ত্রিভুজের ধর্ম। তাহলে এখান থেকে আমরা এই যে সিডির মানটা বের করবো, এই সূত্রটা নিয়ে আসবে, এই সূত্রটা দেখো চলে আসবে আমাদের। তাহলে সিডি স্কোয়ার সমান সমান, দেখো সিডি স্কোয়ার সমান সমান হবে পিডি স্কোয়ার মাইনাস এটা হবে এদিকে পিসি স্কোয়ার। সিডি স্কোয়ার পিডি হচ্ছে আমাদের, দেখো পিডি হচ্ছে আমাদের পি স্কোয়ার, আর পিসির মানটা আমরা বের করলাম R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। তাহলে এবার সিডি কত হবে, রুট ওভার চেপে যাবে, স্কোয়ার উঠালে পরে, তাহলে পি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। দেখো তো আমাদের সূত্রটা তৈরি হয়ে গেল না। তাই এই জন্য বলবো যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, তাই না, সেটা আমাদের এই সূত্র অনুসারে হবে, যেটা আমাদের ডি নাম্বার অপশানে আছে। ওকে, তাহলে আমি পুরোপুরি তোমাদের বুঝিয়ে দিয়েছি। যদি তোমাদের এখানে প্রমাণের কোনো প্রয়োজন নাই, কিন্তু এটা অ্যান্সারটা পাওয়ার জন্য কী করে বুঝবা, প্রমাণটা কিন্তু তোমাদের বুঝতে হবে। প্রমাণ যদি বোঝা থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা ভুলবো না, তোমার কিন্তু সঠিক অপশানটা দিতে পারবা। এই জন্য প্রমাণ কিন্তু তোমাদের জানতেই হবে। প্রত্যেকটা অঙ্ক তোমরা কিন্তু ডিটেলসেই জানো, ডিটেলসে জানলে তোমাদের সুবিধা হবে। পরীক্ষায় করতে হবে না, কিন্তু তোমাদের কিন্তু এখন শিখতে হবে, এখন শিখে নিতে হবে। পরীক্ষায় করার কোনো প্রয়োজন নেই, পরীক্ষায় তোমরা যদি অপশানটাও দিয়ে দাও তাহলে নাম্বার পেয়ে যাবা। এবার তোমাদের মনে হয় যে সংক্ষেপে তোমরা এইভাবে প্রমাণটা দেখিয়ে দিবা, তা দেখাতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে। হ্যাঁ, একদম নিশ্চিন্ত তোমরা দেখাও, দেখালে আরও বেশি ভালো, আরও তোমাদের খাতাটা ভালো হবে। যারা খাতা দেখবে তাদের নজরে তোমরা আরও ভালো হয়ে যাবা, তারা বুঝতে পারবে যে তোমাদের হ্যাঁ ভালো বুদ্ধি আছে, এবং ভালো নজরে তোমাদের যখন দেখবে তোমাদের খাতাটা বেশ ভালো করে দেখবে, এবং তোমাদের নাম্বার অটোমেটিকই বেশি হবে। যতটা পারবা, যদি সময় থাকে ডিটেলসে করার চেষ্টা করবা, ঠিক আছে। জাস্ট প্রমাণগুলো অত না লিখে সংক্ষেপে এভাবে দেখিয়ে দিতে পারবা, বেশিক্ষণ লাগবে না। যদি জানা থাকে তোমরা দেখবা মানে সেকেন্ডে মিনিটে তোমরা কিন্তু এগুলো দেখাতে পারবা, দেখিয়ে অপশানটা দেখিয়ে দিবা। ওকে, যে এত নম্বর অপশান আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 প্রশ্নটা, চলছে 1-4 নম্বরটা। আমাদের আছে 9 cosec স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটা। ওকে, এর মানটা আমাদের বের করতে বলেছে। চলো আমরা কাজ করি, এই যে cosec 1/cosec এটাকে আমি সাইন করতে পারবো, 1/cosec আছে বলে এটা সাইন স্কোয়ার থিটা লিখে দিলাম। এটা 4 cos স্কোয়ার থিটা থাক, এটা 5/, দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা হবে আমাদের sec স্কোয়ার থিটা। এটা সূত্র আছে, তোমাদের সূত্রটা জানতে হবে যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1, সেখান থেকে কিন্তু এটা সূত্রটা তৈরি হয়ে যাবে। sec স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা পাবা। এই সূত্রটা মনে রাখবা, বসিয়ে দাও যা আছে। এবার এদিকে 1/sec আছে, নিচে sec, তো এটাকে তুমি cos করতে পারবে, তাহলে 5 cos স্কোয়ার থিটা এটা করতে পারবা। আচ্ছা 4 cos 5 cos, এটা হয়ে যাবে যোগ করে 9 cos স্কোয়ার থিটা, 9 কমন নিয়ে নাও, sin স্কোয়ার থিটা এটা চলে আসবে cos স্কোয়ার থিটা। আর তোমরা জানো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এর মানটা কিন্তু 1, এটা সূত্র আছে। তা 9 আমাদের অ্যান্সারটা 9 পেয়ে গেলাম। অপশান দেখে নাও, অপশান আমাদের এ নাম্বার অপশানটা। পরের প্রশ্ন চলে আসবো, পরের প্রশ্নটা আমরা করাবো 1-5 প্রশ্নটা, 1-5 নম্বর।
তো কি বলছে প্রশ্নটা, একটি আয়তঘনকের তিনটি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল যথাক্রমে, মানে একটা আয়তঘন আছে, তিনটি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে এ বি কিউব, বিসি, সিএ কিউব, ঠিক আছে, এভাবে তিনটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ওই আয়তঘনের আয়তনটা কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, খুব একটা ভালো প্রশ্ন। দেখো, এই অঙ্কের একটি সূত্র আছে, তোমরা এই অ্যান্সারটা একবার সূত্র প্রয়োগ করে একবারই করতে পারবা। আমি সূত্রটা লিখে দিই, তারপর তোমাদের আবার বুঝিয়ে দেবো ডিটেলসে। ওকে, তার সূত্রটা এভাবে হবে, রুট অফ আর, সেই আয়তঘনকের যে আয়তনটা হবে তার আয়তনটা হবে রুট অফ আর যে তিনটি তলের সন্নিহিত তলগুলি যে ক্ষেত্রফল দেওয়া আছে এদের গুণফলটা, রুট অফ আর বাবা এ বি কিউব গুণিত বিসি গুণিত সি এ কিউব, এই হবে আমাদের আয়তঘনকের আয়তনটা হবে। এটা সরল করে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। চলো আমি অ্যান্সারটাকে দেখিয়ে দিই, তারপরে বোঝাবো তোমাদের। তো এখানে আমাদের দেখো এই যে এ টু দি পাওয়ার 4 পাবা এখানে, আর দুটো বি আছে, তাহলে এখানে বি স্কোয়ার পাবা, সরি এখানে দুটো বি না, এখানে বি টু দি পাওয়ার 4 পাবা, বি এর পাওয়ারে 4 হবে, আর দুটো সি আছে, এখানে কিন্তু সি স্কোয়ার পাবা। তাহলে এ টু দি পাওয়ার 4 বলতে এ স্কোয়ার বের হবে বর্গমূল, আর বি টু দি পাওয়ার 4 বলতে বি স্কোয়ার বের হবে, আর সি স্কোয়ার আছে তো একটা সি বের হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার হবে আমাদের যে আয়তনটা, ঠিক আছে, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি আয়তঘনকের আয়তন। দেখো কোনটা অপশান মিলছে, অপশানটা আমি দেখিয়ে দিই। দেখো তোমাদের কিন্তু সি নাম্বার অপশানটা হবে, কিন্তু এখানে কিউব দিয়ে দিয়েছে, কিউব হবে না, এটা কিন্তু আমাদের স্কোয়ার হবে। ওকে, তাহলে স্কোয়ার দিয়ে দিবা, সি নাম্বার অপশানটা পাবা। তাহলে এটা হয় কি করে, এই যে সূত্রটা আসলো কথা থেকে তোমাদের তো দেখাই আমি প্রমাণ করে। দেখো আমি একটা আয়তঘনের ছবি আঁকি, আয়তঘনের ছবিটা দেখো, তোমাদের একটি আয়তক্ষেত্র তোল আঁকতে হবে। এই যে তোমাদের এইভাবে একটা তোল আঁকবা, তারপরে এখানে আর একটা এভাবে করে আয়তঘনের এভাবে করে আর একটা তোল আঁকবা, এইদিকে যোগ করো, এখানে এভাবে যোগ করে, এভাবে যোগ করে দাও, এভাবে যোগ করে দাও, এই যে আমাদের আয়তঘন। দেখো সন্নিহিত তল তিনটি। আচ্ছা, এখানে আমরা দৈর্ঘ্যগুলো, এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, এটা আমরা সি, এটা ডি, এটা ই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো এভাবে নাম দিয়ে দিলাম। আমি এখানে দৈর্ঘ্যটাকে ধরে নেব এক্স ধরে নিচ্ছি, প্রস্থটাকে আমি ওয়াই ধরে নিব, আর উচ্চতাকে আমি জেড ধরে নিলাম এই আয়তঘনকে। এটা এক্স, প্রস্থ হচ্ছে আমাদের ওয়াই, উচ্চতা হচ্ছে আমাদের জেড। এবার সন্নিহিত তল দেখো, মানে ধরো উপরের তলটা, তার পাশের তলটা বা এই তলটা, এই তলগুলো তিনটি সন্নিহিত তল তোমরা নিতে পারো। এখন দেখো, ধরো উপরের তলের ক্ষেত্রফল, মানে উপরের তল তো হচ্ছে আয়তক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ জানা আছে। তা দেখো, তাহলে আমাদের একটি তল যদি বলি, এই যে প্রথম যেটা তলের ক্ষেত্রফল বলেছে এ বি কিউ, আমি উপরের তলটাকে বলি, তাহলে এই যে এক্স ওয়াই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এক্স ওয়াই সমান সমান হয়ে যাবে এ বি কিউ, এই যে একটি তলের ক্ষেত্রফল এই তলটা। এবার যদি বলি আমরা, দেখো এই যে এই তলটাকে নিই, ঠিক আছে, এই যে দেখো দৈর্ঘ্য প্রস্থ ওয়াই আর জেড, দৈর্ঘ্য প্রস্থ ধরে নাও, তাহলে ওয়াই জেড দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা আমি সেটা ক্ষেত্রফলটা, এই তলটার ক্ষেত্রফল আমি এটা ধরে নিলাম বিসি, ঠিক আছে, যার ক্ষেত্রফলটা বলে দিয়েছে এখানে বিসি, এটা আমি বিসি নিয়ে নেব, মানে এটাকে নিয়ে নিলাম আমি এ বি কিউব, এটা এ বি কিউব ক্ষেত্রফলটা, এটা হচ্ছে আমাদের বিসি ক্ষেত্রফলটা। আর এটাকে নিয়ে নেবো আমি, এই যে এই তলটাকে, পাশের তলটাকে নিয়ে নেবো আমরা সি এ কিউব, এভাবে দেখে নিলাম। তাহলে ওয়াই জেডটা বিসি। এবার এই তলটাকে দেখো, এটা কত হবে, ধরো এটা ওটা এক্স হলে পরে এটাও আমাদের এক্স হবে দৈর্ঘ্যটা, এটা দৈর্ঘ্যটা এক্স, আর এই প্রস্থ যেটা জেড আছে, এই যে আমাদের প্রস্থ, এটা আমাদের জেড, তার দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এখানে আমরা এক্স জেড করতে পারবো, বা জেড এক্স, এই যে জেড এক্স, এক্স জেড বা জেড এক্স, তা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে আমাদের যে ক্ষেত্রফলটা তলটা নিলাম সি এ কিউব, এই যে সি এ কিউব, এখানে আমরা তলের ক্ষেত্রফলটা নিব সি এ কিউব। প্রত্যেকটা তল তো আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে আমরা দেখিয়েছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, আচ্ছা, তাহলে দেখো এবার আমরা কি করব, এবার আয়তঘনকের আয়তন, যেটা আয়তনের সূত্র তোমাদের এখানে লিখে দেখাচ্ছি আমি, যে আয়তঘনের আয়তন, আয়তঘনের আয়তনের সূত্রটা কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই যে মাত্রাগুলির গুণফল, দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, উচ্চতা জেড। তাহলে এদের আয়তনটা এক্স ওয়াই জেড। দেখো এটাকে একটু সাজাবো, এটাকে সাজিয়ে আমরা এই জায়গাটা নিয়ে আসবো। দেখো কিভাবে সাজাচ্ছি আমি রুট ওভার দিয়ে এক্স ওয়াই জেড করে আমি হোল স্কোয়ার করে দিলাম, করতে পারবো।
কারণ স্কোয়ারটা দেখো একটা বেরিয়ে আসবে, তখন এটাই পাবা এক্স ওয়াই জেড। এবার এখানে আমি একটু সাজিয়ে লিখবো এর মতন, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স দুটো করে আছে। তোমরা, আমি প্রথমে আগে ভেঙে দিচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করলাম। তারপর আমি এটাকে লিখছি দেখো এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স। দেখো এক্স দুটো আছে, ওয়াই দুটো, জেড দুটো, তাই এটাকে আমি এভাবে সাজাতে পারবো। এখন এদের মানগুলো আমি বসিয়ে দেবো। এক্স ওয়াইয়ের মান, এই যে এক্স ওয়াইয়ের মান প্রথম তলের ক্ষেত্রফলটা যেটা এ বি কিউব, ওয়াই জেড, এই যে বিসি আছে ওয়াই জেড বিসি, আর জেড এক্স আমরা সি এ কিউব পেয়েছি। দেখো যেটা আমাদের দরকার ছিল, এই যে বলেছিলাম যে এই যে আয়তঘনকের যে আয়তনটা হবে তার সূত্র রুট অফ আর, এই যে প্রথম তলের ক্ষেত্রফল ইন্টু তারপরে তলের ক্ষেত্রফল ইন্টু তারপরে তলের ক্ষেত্রফল, মানে তিনটি সন্নিহিত তলের ক্ষেত্রফলের গুণফলের বর্গমূলটাই হবে আয়তঘনকের আয়তনটা, যেটা আমি সূত্রের মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম। ওকে, চলে আসলো আমাদের সূত্রটা, তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিলাম। তো এই ছিল আমাদের অঙ্কটা, যেটা অ্যান্সারটা হবে আমাদের কি হবে, অ্যান্সারটা এ স্কোয়ার বি স্কোয়ার সি হবে। অপশানে কিন্তু এ কিউব বলে দিয়েছে, এ কিউবটা হবে না, ঠিক আছে, সি নম্বর অপশানটাই পাবা, এ স্কোয়ার হবে। চলো আমরা চলে আসবো পরের প্রশ্ন, 1-6 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। 1-6 নম্বর কি বলছে, যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই হবে, কি হবে এখানে, তাদের মধ্যে একটি অবশ্যই কি হবে। দেখো এখানে তোমাদের আমি দেখাই, যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড়টা, যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হবে কখন। দেখো তো আমি তোমাদের এইভাবে উদাহরণগুলো নিব, -2 নাও পূর্ণ সংখ্যা, -1ও পূর্ণ সংখ্যা, 0 নিলাম পূর্ণ সংখ্যা, 0 একটি পূর্ণ সংখ্যা, 1 পূর্ণ সংখ্যা, 2ও পূর্ণ সংখ্যা। দেখো 5টি সংখ্যা নিয়েছি, এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে এদের গড়টা দেখো, এদের গড় তোমরা কিন্তু 0 পেয়ে যাবে। এদের যোগ করো, গড় কাকে বলা হয়, যে এদের যোগ করতে হবে, আর 5টা সংখ্যা আছে পাই দিয়ে ভাগ করো। তা এদের যদি যোগ করো না, এদের যোগফলটাই কিন্তু 0 হয়ে যাবে, আর পাই দিয়ে ভাগ করলে তো আমরা 0ই পাবো, তাই না। তা দেখো এভাবে সংখ্যা নিতে পারবো। আচ্ছা, তারপরে আমি আরও যদি উদাহরণ দেখাই, যে -10 নাও, -5 নাও, 0 নাও, 5 নাও, 10 নাও। দেখো এই যে 5টি নিলাম পূর্ণ সংখ্যা, এখানেও কিন্তু দেখো এদের কিন্তু গড়টা কিন্তু তোমরা 0ই পাবা। এই দেখো এই যে -10 + 10 কেটে যাবে, -5 +5 কেটে যাবে, এই যে এরকম। এখানে যেমন -2 + 2 কাটবে, -1 + 1 কাটবে, যোগ করলে পরে এখানেও কাটবে। তাহলে এখানেও গড়টা কিন্তু 0 পাবা। তারপর আরও উদাহরণ আমি তোমাদের দেখাচ্ছি, যেরকম -2, -2, 0, -2, -2, এদেরও তোমরা যোগ করবা, ঠিক আছে। এদের যোগ করে দেখবা, তো এখানে যোগফলটা কিন্তু কি পাবা, 0 পেয়ে যাবা, পাই দিয়ে ভাগ করে 0। তা তোমরা লক্ষ্য করে যে 0 দেখতে পাচ্ছ, তো মনে হবে যে আমাদের অ্যান্সারটা সি হবে 0, না, সি কিন্তু হবে না। দেখো আমি আরেকটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি, যে আমাদের 0 ছাড়াও আসতে পারে, তাদের মধ্যে যে 0 যে হবে একটি সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা, সেরকম না। তবে আমি আরেকটা উদাহরণ নিই, আমি একটা -1 নিলাম, -1 নিলাম, আবার আমি -1 নিয়ে নিলাম, তারপর এখানে 1 নিলাম, এবার 2 নিলাম। দেখো এদেরকে যোগ করো, এদের যে যোগ করো, দেখো এই যে -1 যোগ -1 যোগ -1, এটা আমাদের -1 আছে, ঠিক আছে, এটা আমাদের -1 আছে, তো -1 +1 +2, আর যোগ করে পাই দিয়ে ভাগ, তার উপরে যোগ করো। দেখো এখানে -1 এটাও -1, এদিকে 3 পেয়ে যাবা, এদিকে -3 +3 5। দেখো এখানে এটা কেটে গিয়ে এদিকে 0 5, তাহলে এখানে দেখো গড়টা কিন্তু 0 পাওয়া গেল, মানে -1 -1 আর 1 আর 2 এই সংখ্যাগুলো নিয়েও কিন্তু আমাদের গড়টা কি পাওয়া যাচ্ছে, গড়টা কিন্তু 0ই পাওয়া যাচ্ছে। তাহলে দেখো এদের মধ্যে যে 0 থাকবে সেরকম কোনো কথা নয়। তাহলে এখানে যে অপশানটা হবে সেটা কিন্তু আমাদের ডি নম্বর অপশান হবে, এদের মধ্যে কোনোটিই হবে না। যে অবশ্যই যে -5 থাকতে হবে সেরকম কোনো কথা নয়, 5 যে থাকতে হবে সেরকম কথা নয়, 0 যে থাকতে হবে সেরকম কোনো কথা নয়। দেখো আমাদের এখানে 0 নাই, 5ও নাই, -5ও নাই, তাহলে আমাদের এর মধ্যে আমরা ডি নম্বর অপশানটা পেয়ে যাব, এর মধ্যে কিন্তু কোনোটাই নয়। ওকে, এটা কিন্তু অ্যান্সার হবে, যেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম এখানে। এবার 2-এর প্রশ্নগুলো চলে আসবো। 2-এর প্রশ্নগুলো শূন্যস্থান আছে, 2-এর 1-এরটা
কি বলছে, একটি মেশিনের বর্তমান মূল্য পি টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস পায় প্রতি বছর, তাই তো? এন বছর পরে তার দাম কত হবে? একটা সমাহার বৃদ্ধির অঙ্ক আছে, তোকে এন বছর পর কত হবে, মানে যেটা বর্তমান মূল্য ইন্টু 1, এখানে হ্রাস পাচ্ছে, হ্রাস হলে মাইনাস দিবা, আর কত পার্সেন্ট হারে 2% মানে 2r/100 হবে। আর কত বছর, সময়টা দেখো এন বছর, তাহলে এখানে এন দিবা সময়টা। ওকে, এটা হবে আমাদের অ্যান্সার। সরল করো, এখানে 2 আর কাটাকাটি করো, এটা 50 পেয়ে যাবা কাটাকাটি করে, তাহলে পি ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার এন। দেখো এটা কিন্তু তোমরা শূন্যস্থান লিখে দিবা, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এন বছর পর যে দাম হয়ে যাবে, মেশিনের দামটা হয়ে যাবে কত, এত টাকা হয়ে যাবে, এত টাকা লিখবো। আসবো আমরা পরের প্রশ্ন, 2 নম্বরটা। দেখো আমাদের আছে এখানে 2 নম্বরটা দেওয়া আছে, AH2 সমান সমান BH2 5 দেওয়া আছে, সমান সমান CH2 8 দেওয়া আছে, এভাবে মানগুলো দেওয়া আছে। আচ্ছা, আমি এটাকে A/2 করতে পারবো, B/5 করতে পারবো, আর C/8 করতে পারবো, বাই করে নিলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো আমাদের যেটা আবার দেওয়া আছে এখানে, বলছে A এর 50%, মানে A এর 50% বলতে 50/100 পার্সেন্ট এবার করতে পারবো, সমান সমান বলেছে বি এর 20%, তা 20/100, আর সমান সমান সি এর কত পার্সেন্ট, সি এর আমরা ধরে নেবো এটা X%, ঠিক আছে? আমরা ধরে নেবো এটা যে সি এর X%, তাহলে X/100। আচ্ছা, এখানে একটু সরল করি, এভাবে 100 না কেটে এভাবে কাটাকাটি করো, 50 দিয়ে 100, 20 5 100, তাহলে এটা তোমরা A/2 পাচ্ছ এখানে, সমান সমান B/5 পেয়ে যাচ্ছ। আর এখানে সি ইন্টু X/100 এটা রেখে দিলাম, তা দেখো A/2 মিলছে, B/5 B/5 মিলছে, তাহলে C/8 এর সঙ্গে সমান হবে এটা, সি ইন্টু X/100। তাহলে এখান থেকে কম্পেয়ার করে, মানে এই সমীকরণ আর এই যে এই সমীকরণ 1 ও 2 থেকে পাবো আমরা যে C/8 সমান সমান হবে সি ইন্টু X/100। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করে নেবো, তখনই আমরা বলতে পারবো যে সি এর কত পার্সেন্ট হবে, এক্স এর মানটাই অ্যান্সার। সি কেটে দাও। আচ্ছা, এখানে 4 দিয়ে কাটাকাটি করতে পারো, 4 দিয়ে 8, আর 4 25 100। তাহলে আমরা যদি বর্গগুণ করি, কণাগুণি গুণ করে, এটা 2x, এটা এখানে 1 আছে, কিছু নাই তো, এটা 25 একে 25, তাহলে X/25/2 ভাগ করে নিবা, একবার 1, এটা 5, এটা 2 বার, এটা 4 হয়ে যাবে, 2 দিয়ে 1 নেমে যাবে, তাহলে 12 পূর্ণ, একটা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে, তাহলে x সমান সমান 12 পূর্ণ 1/2 পার্সেন্টেজ, এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? পার্সেন্টেজ দেওয়াই আছে, তোমরা সেটা লিখে দেবো 12 পূর্ণ 1/2%, তাহলে সি এর এত পার্সেন্ট। পরের প্রশ্ন আমরা চলে আসবো 2-3 নম্বর প্রশ্নটা। দেখো 2-3 প্রশ্নটা আমাদের কি বলেছে, 2-3 নম্বর বলছে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের কি হবে। তাহলে আমি ছবি এঁকে বুঝাই তোমাদের। বৃত্তস্থ বর্গক্ষেত্র যদি তোমরা তৈরি করো, বৃত্তের মধ্যে একটি বর্গক্ষেত্র, এই যে দেখো বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রে যদি কর্ণ দৈর্ঘ্য বলি, এই যে ধরো আমাদের এটা কর্ণ, সেটার নাম দিয়ে দেবো ABCD, তাহলে এই যে BDটা আমি কর্ণ দেখালাম, স্ট্রেট হবে, ওকে। আচ্ছা, বিডি যে কর্ণ আছে, এখানে বিডি কর্ণটা আর বৃত্তের ব্যাস একই না, এই যে বিডিটাকে আমরা বৃত্তের ব্যাস বলতে পারবো, এটা কেন্দ্রবিন্দু ও, ওকে। তো তোমাদের এই ক্ষেত্রে জানতে হবে যে বৃত্তের ব্যাস যেটা হবে সেটাই হবে কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ হবে বৃত্তের ব্যাস হবে, এখানে এটা বৃত্তের ব্যাস লিখবা। চলে আসবো আমরা 2-4 নম্বর প্রশ্নটা, সাইন থিটা এর সর্বোচ্চ মান। দেখো সাইন থিতার সর্বোচ্চ মানটা তোমরা 1 পাবা, এটা অ্যান্সার 1 হবে। কি করে, থিতার মান তোমরা এই যে মানগুলো নেওয়া হয়, থিতার মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো নিয়ে যে কাজ হয় আমাদের ক্লাস 10-এ, তো এই মানগুলো বসাবা। সবচেয়ে বড় মান, সর্বোচ্চ মান, সবচেয়ে বড় মান সাইন 90 ডিগ্রি মানটা, থিতার মানটা 90 ডিগ্রি নিবা, সাইন 90 ডিগ্রি মান 1 হয়, ওই মানটাই কিন্তু বড় পাবা। বা সাইন 0 ডিগ্রি বসাও 0 হবে, সাইন 30 ডিগ্রি 1/2, মানে 1-এর চাই ছোটই পাবা বাকি মানগুলো। তাহলে সাইন থিতার সর্বোচ্চ মানটা কত হয়, 1, এটা কিন্তু আমাদের মনে রাখবা, তো সূত্রের মতো মনে রাখতে হবে, সাইন থিতার সর্বোচ্চ মান 1 হয়, ওকে। পরে আমরা চলে আসবো
2 এর 5 নাম্বারটা এখানে বলছে একটি লম্ববৃত্তাকার চং ও শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান হলে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের যেটা করতে হবে যে এই যে চং আর শঙ্কু আছে তাদের উচ্চতা সমান বলেছে এবং আয়তনও সমান বলে দিয়েছে। তাহলে চঙের আয়তন আমরা কি জানি? আচ্ছা, চঙের আয়তনের সূত্রটা আমি যদি লিখি, তো চঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আমি ধরে নিলাম যে চঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। ওকে, এবার শঙ্কুর আয়তন দেখো, শঙ্কুর আয়তন। আচ্ছা, এখানে যেহেতু আমাদের সমান উচ্চতাগুলো সমান বলেছে কিন্তু ব্যাসার্ধ সমান বলেনি, তাহলে চঙের ব্যাসার্ধ R1 নিয়ে নিচ্ছি আর শঙ্কুর ব্যাসার্ধ R2 নিয়ে নেব। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই, এবার ভূমির ব্যাসার্ধের স্কোয়ার হবে। ভূমির ব্যাসার্ধকে আমি R2 নিলাম, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কিন্তু সমান বলেনি, তার ব্যাসার্ধগুলো আলাদা নিতে হবে। চঙের ব্যাসার্ধ R1 নিলাম, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R2 নিয়ে নিলাম। উচ্চতা সমান বলেছে, তাই এখানে আমি উচ্চতা h নিতে পারবো। 1/3 পাই আর স্কোয়ার, এর স্কোয়ার হবে এখানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তন, আর পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে চঙের আয়তন। সূত্রগুলো মনে রাখবা। চলো এখান থেকে সরল করে আমরা দেখো এই যে R1 আর R2 এই যে ব্যাসার্ধদের যে অনুপাত বের করতে বলেছে এটা কিন্তু বেরিয়ে আসবে এখান থেকে। পাই আমি কেটে দেবো, এইচ দেখো মিলে গেছে, কেটে দাও। আমাদের এখানে R1 তার স্কোয়ার, R2 তার স্কোয়ারটা এখানে নিচে নামিয়ে তো এর R2 স্কোয়ার, আর এখানে শুধু 1/3 রয়ে গেল, এটা হচ্ছে 1/3। এখানে কাজ করি, এটা R1/R2 করে তার হোল স্কোয়ার করলাম, আর 1/3-কে 1/√3 করে তার হোল স্কোয়ার করে দাও। স্কোয়ার যেন রুটটা উঠে যাবে, 3 চলে আসবে আবার, তাই না? এটাকে স্কোয়ার ভাঙালে এটাই ফিরে পাবা। ওই দিকে পাওয়ার মিলে গেছে, তা মূল সংখ্যা সমান হবে সূচকের নিয়ম। R1/R2 সমান 1/√3। অতএব R1:R2 সমান কত হবে? 1:√3। এ দেখো ব্যাসার্ধদের অনুপাত পেয়ে গেলাম 1:√3। তারা শূন্যস্থানে বসিয়ে দেবো 1:√3। এরপরে আমরা চলে আসবো 6 নাম্বারটা। দেখো 2-এর 6 সংখ্যাগুলি আছে, এই সংখ্যাগুলি গড় বলে দিয়েছে। দেখো গড় বলতে কি, সংখ্যাগুলিকে যোগ করবা, 6 যোগ 7 যোগ x প্লাস 8 আছে প্লাস y আছে y প্লাস 4 আমরা নিয়ে নেবো। এই যে সংখ্যাগুলি যোগ করে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা সংখ্যা, 6 দিয়ে ভাগ করবা, একই বলা হয় গড় মান। যে গড়টা বলেছে 9 বলে দিয়েছে, তো এখান থেকে x প্লাস y মানটা আমাদের বেরিয়ে আসবে। দেখো x y আছে, তাহলে x প্লাস y আর সংখ্যাগুলো যোগ করো। দেখো 6 7, 6 7 কত হবে? এটা 13 হবে। 13 আর এদিকে 8 যোগ করো। আচ্ছা 13 আর 8 যদি যোগ করো, আচ্ছা 13 আর 4 যোগ করে নাও। 13 আর 4 যোগ করলে কত হবে? এটা 17 হয়ে যাবে। 17 আর 8 যোগ করবো, 17 আর 8 যোগ করলে 25 হয়ে যাবে। এটা 25 পেয়ে যাবে। আর এখানে 6 আর 9 যদি বর্গগুণ করে নিই, এটা 6 9 54। তাহলে এক্স প্লাস ওয়াই, 54 থেকে 25 বিয়োগ করবো, 5-এ কত দিলে 14, এটা 9 হয়ে যাবে আমাদের 9। আর এদিকে এটা 5টা 4 হয়ে যাবে, 2-এ কত দিলে 4, এটা 2। তো এক্স প্লাস ওয়াইয়ের মানটা 29 পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 29। আচ্ছা এরপরের প্রশ্নগুলো চলে আসবো 3-এর 1 নাম্বার প্রশ্নে। কি বলছে প্রশ্নটা? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, এই কারণে আসলের পরিমাণ ক্রমাগত কমতে থাকে। দেখো কথাটা ঠিকই বলেছে, কিন্তু শেষে কিন্তু ভুল বলে দিয়েছে। দেখো এই কথাটা ঠিক বলেছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে নতুন একটা আসল তৈরি হবে এবং আসলটা প্রতি বছর বাড়বে। যেহেতু সুদটা আসলের সঙ্গে যোগ হচ্ছে, তাহলে আসল তো কমবে না, আসল বাড়বে। তো এখানে আসলটা দেখো কমবে বলেছে, তাই এটা কিন্তু সত্য বলেনি। এখানে অ্যান্সারটা তোমরা মিথ্যা লিখে দিবা। পরের প্রশ্ন দেখো 3-এর 2 নাম্বারটা। এই যে করণী যুক্ত আছে, এই যে করণী যুক্ত সংখ্যাটি, ঠিক আছে, এই সংখ্যাটির এই যে এটা হবে আমাদের একটি করণী নিরসক উৎপাদক। দেখো এটা করণী নিরসক উৎপাদক তখনই বলতে পারবো যদি এদের গুণফলটা যদি মূলদ সংখ্যা হয়ে যায়, তখনই বলতে পারবো হ্যাঁ এর করণী নিরসক উৎপাদক এটা হবে। চলো এদের গুণফলটা আমি তোমাদের
দেখাচ্ছি কি বের হচ্ছে, মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে না মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে না। দেখো তো এদের গুণ করো। আচ্ছা এখানে 3-এর 2 নম্বরটা দেখাবো আমি। প্রথমটা আছে যে এটা আছে, এর সঙ্গে এটা গুণ করব, -3 -√11। আচ্ছা এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাসটা এখানে নিয়ে চলে আসলাম। আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে এই যে দেখো এটা আমাদের এটা 3 হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে আমাদের এই যে 11। ওকে, এটা প্লাস হয়ে যাবে দুটা। তাহলে আমাদের দেখো মাইনাস কমন নিলাম তো দুটো প্লাস হয়ে গেছে। এখন এটা a + b × a - b। তাহলে আমাদের এখানে একটা সূত্র পড়বে। সূত্রটা কি? সূত্রটা হবে আমাদের a² + a² - b² সূত্র। এই সূত্রটা অ্যাপ্লাই করব, a² - এই যে b², এই যে সূত্রটা। তাহলে এখানে 3-এর স্কোয়ার 9, আর এটাকে স্কোয়ার যদি ভাঙাই এটা কিন্তু আমাদের 11 হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে আমরা দেখো কত পাবো, মাইনাস এখানে 9, 11 থেকে 9 বাদ দাও। তাহলে 11 থেকে 9 বাদ দিলে 2 হবে, এটা -2 পেয়ে যাবা, যেটা এটা আমাদের বড় আছে 11। তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, এটা 2 চলে আসবে। তাহলে এটা একটা দেখো মূলদ সংখ্যা, এই যে 2টা আমাদের মূলদ সংখ্যা। তাহলে এদের গুণফল আমরা মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু বলতে পারবো হ্যাঁ যে এত এর করণীযুক্ত সংখ্যাটির এটা হবে আমাদের একটি করণীয় নিরসক উৎপাদক। তাই কথা কিন্তু ঠিক বলেছে। এখানে তুমি অ্যান্সারটা সত্য বলবা, এটা অ্যান্সারটা আমাদের সত্য হবে। চলে এসো, আমরা চলে আসবো 3-এর 3 নম্বর প্রশ্নে। বলছে অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে। দেখো অর্ধবৃত্ত আমরা কি জানি, এই যে অর্ধবৃত্ত এইভাবে তৈরি করে নাও। তাহলে এটা আমাদের এ বি নিলাম, এখানে আমাদের কেন্দ্রবিন্দু। তো এই বিটা কিন্তু আমাদের অর্ধবৃত্তের ব্যাস, এটা তাই না? এই ব্যাস নিয়ে অর্ধবৃত্ত তৈরি হয়েছে। তার অর্ধবৃত্তের কিন্তু একটি ব্যাস পাবো, এখানে অন্য আর ব্যাস পাবো না, তাই না? তাহলে এই যে আমাদের যদি একটি বৃত্ত বলি, যে কোনো বৃত্তের অসংখ্য ব্যাস পাওয়া যাবে। এই যে এটা ব্যাস বলবো, এটা ব্যাস বলবো, কেন্দ্রবিন্দু এখানে ও বিন্দু নিয়ে নিলাম, এটা ব্যাস, এদিকেও একটা ব্যাস বলতে পারবো। তার বৃত্তের অসংখ্য ব্যাস থাকে, কিন্তু অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস পাবো, শুধু এ বিটাই ব্যাস হবে, তাছাড়া অন্য তো আর ব্যাস হবে না এখানে, তাই না? তাহলে অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে, এই কথাটা কিন্তু এখানে ঠিক বলেছে, এটা সত্য হবে অ্যান্সারটা। পরে প্রশ্নটা আসবো আমরা 3-এর 4 নম্বরটা। দেখো এর মানটা দেওয়া আছে, এর মান বের করতে বলেছে, এটা দেখাতে বলেছে 1/4 হবে। তো চলো চেক, দেখাতে বলেছে, তাকে আমি টুকছি। এটা আমাদের দেওয়া আছে একে 1/4 যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। আচ্ছা একে আমি sec² থিটা করে তার হোল স্কয়ার করলাম, আর এখানে tan² থিটা করে হোল স্কয়ার করে দিলাম। এটা এ, এটা বি ধরবো, তাহলে a² - b² সূত্র, sec² থিটা মাইনাস প্লাসটা নিলাম, sec² থিটা প্লাস tan² থিটা, তারপরে লিখবো sec² থিটা মাইনাস tan² থিটা। এই যে a + b × a - b সূত্র। দেখো এর মানটা আমরা দেখো প্রথমে কিন্তু এর মানটা দেওয়া আছে হাফ, প্রশ্নে দেওয়া আছে এটা sec² থিটা প্লাস tan² থিটা 1/2, এটা 1/2। আর sec² থিটা মাইনাস tan² থিটা, এটা কিন্তু সূত্র 1 হবে, এটা ঠিক আছে। sec² থিটা মাইনাস tan² থিটা 1 হয়, সূত্রের মধ্যে মনে রাখবে, এটা সূত্রই আছে। আমাদের দেখো অ্যান্সারটা কিন্তু 1/2 আসছে, এর মানটা কত আসছে 1/2, বলেছে 1/4, এটা তো সত্য হবে না। তোমরা লিখে দিবা এখানে অ্যান্সারটা মিথ্যা, ঠিক আছে। মিথ্যা তোমাদের কিন্তু এখানে লিখতে হবে, পরীক্ষা যখন করবা এভাবে তীরচিহ্ন দিয়ে এখানে তোমরা এইভাবে অ্যান্সারটা মিথ্যা লিখে দিবা। আমি তোমাদের জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি এটা মিথ্যা হবে। চলো আমরা চলে আসবো 3-এর 5-এর প্রশ্নটা। 3-এর 5 কি বলছে এখানে, কোনো লম্ববৃত্তাকার চঙের ব্যাসার্ধ অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন 50% কি হ্রাস পাবে? আচ্ছা এভাবে আমরা দেখব যে চঙের ব্যাসার্ধকে অর্ধেক করব, উচ্চতা দ্বিগুণ করে দেখব আয়তনটা শতকরায় কতটা হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। তার প্রথমে চঙের ভূমির ব্যাসার্ধ, মানে চঙের ব্যাসার্ধ আর ধরে নেব, আর চঙের উচ্চতা আমি এইচ ধরে নেব। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা এইচ হলে চঙের আয়তনের সঙ্গে সম্পর্ক বলেছে, চঙের আয়তনের সূত্র πr² এইচ, এই ছিল আমাদের প্রথম চঙের আয়তনটা এটা। এখন বলছে চঙের ব্যাসার্ধ অর্ধেক করবে, ব্যাসার্ধ অর্ধেক বলতে আর ছিল r/2, এটাই হবে এখন ব্যাসার্ধ। আর উচ্চতা দ্বিগুণ করবে, উচ্চতা এইচ ছিল, তো এটাই হবে আমাদের 2h, যে দ্বিগুণ করলো। তাহলে এই ক্ষেত্রে চঙের আয়তনটা কত হবে, দেখো চঙের আয়তনটা হবে
পাই আর স্কোয়ার, তাহলে আর বলতে r/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে এখন 2h। তো চলো এখন দেখি আমাদের কত আসছে। আগের চাই যদি আয়তনটা বেশি হয় তাহলে আমাদের এটা বৃদ্ধি পাবে, আগের চেয়ে কম হলে হ্রাস পাবে। আমরা এখন সরল করে নেব, এটা আর স্কোয়ার, এটা 4 হয়ে যাবে, আর এখানে 2h, এটা কাটাকাটি করো 2, আচ্ছা 1/2টা আগে লিখে দিলাম 1/2, আর এখানে পাই আর স্কোয়ার এইচ এভাবে সাজিয়ে দিলাম। দেখো আগের চেয়ে কিন্তু হাফ মানে কমে গেছে, আগের চেয়ে আয়তনটা কমে গেছে মানে হ্রাস পাবে। তাহলে হ্রাস কথাটা আমাদের ঠিকই আছে। এবার শতকরা হ্রাস দেখবো যে কত পার্সেন্ট আসছে। যদি 50% হয়ে যায় তাহলে সত্য হবে, না হলে মিথ্যা হবে। এখন দেখো আয়তন তো এতটা কমে গেল, হ্রাস পেল, তাহলে কতটা হ্রাস পেল? আগে ছিল এতটা, এখন কমে গেছে এতটা। এই যে দেখো, তাহলে এই যে আমাদের বড় থেকে ছোট বিয়োগ করব, তাহলে এতটাই হ্রাস পাচ্ছে। এটা যদি বিয়োগ করো না, এটা গোটা 1 ধরে নাও, এটা হাফ, তাহলে 1 থেকে হাফ বাদ দিবা তো একই পাবা, মানে এটাই ফিরে পাবা। পাই আর স্কোয়ার এইচ, ভগ্নাংশে যোগ বিয়োগ করবা দেখবা এটাই পাবা, পাই আর স্কোয়ার এইচ পাবা এদের বিয়োগফলটা। মানে একে গোটা 1 ধরো, মানে এটা ধরো আমাদের এটা এক্স আছে, এটা এক্স এর অর্ধেক আছে, তাই না? তাহলে এক্স থেকে x/2 বিয়োগ করছো, মানে জিনিসটা এইভাবে দেখো, এই যে দেখো, মানে এক্স থেকে তুমি x/2 বিয়োগ করছো, x/2, তাহলে এখানে লসাগু 2, এখানে 2x মাইনাস এক্স, মানে এই যে 2x থেকে x চলে গেলে সরি আমাদের এখানে কিন্তু 1/2 হবে এটা, মানে 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকবে, একটু ভুল বলছিলাম আমি। ওকে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 1/2 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এতটা কিন্তু আমাদের হ্রাস পাচ্ছে, এখন বুঝতে পারলাম, ঠিক আছে? আগের চেয়ে কতটা হ্রাস পাচ্ছে? এতটা হ্রাস পাচ্ছে। এবার দেখবো শতকরা কতটা হ্রাস পাচ্ছে। দেখো শতকরা হ্রাস পাওয়ার নিয়মটা, যতটা হ্রাস পেল তাকে উপরে লিখবা। কি থেকে হ্রাস পেয়েছে? এটা থেকে হ্রাস পেয়েছে, প্রথমে এই আয়তন এটা ছিল, তাহলে যেটা থেকে হ্রাস পেয়েছে সেটা লিখবা নিচে, আর শতকরা বলে 100 দিয়ে গুণ করে দেবা। এটা সরল করে তোমরা পেয়ে যাবা শতকরা কতটা হ্রাস পেয়েছে আয়তনটা। এটা কেটে দাও, আমাদের 1/2 ইন্টু এখানে 100 রয়ে গেল, 2 দিয়ে কাটাকাটি করো 50। তাহলে দেখো আমরা শতকরা যে হ্রাসটা হবে 50%, আমাদের কিন্তু এখানে ঠিকই বলেছিল। তাহলে 50% অ্যান্সারটা ঠিক হবে, তোমরা এখানে সত্য লিখে দেবা। সত্য তোমরা এই জায়গায় লিখবা, এখানেই লিখবা সত্য। ওকে, অ্যান্সারটা হবে সত্য। পরে আমরা চলে আসবো 3-এর 6 নম্বর প্রশ্নটা। বলছে মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে। দেখো মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমানও হতে পারে, সমান নাও হতে পারে, ঠিক আছে? এই কথাটা কিন্তু এখানে আমাদের সত্য বলেছে, কারণ তোমাদের এটা জানতে হবে যে মধ্যমা নির্ণয়ের জন্য যে পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে শ্রেণীদৈর্ঘ্য সমান হওয়ার প্রয়োজন নেই। মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু মনে রাখবা, মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে পরিসংখ্যা বিভাজনের যে শ্রেণীদৈর্ঘ্যগুলো পাওয়া যাবে সেই শ্রেণীদৈর্ঘ্যগুলো সমান হওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা জানবো যে অসম শ্রেণীদৈর্ঘ্য যদি থাকে, মানে অসমান শ্রেণীদৈর্ঘ্যগুলো সমান যদি নাও থাকে, অসম শ্রেণীদৈর্ঘ্যের ক্ষেত্রেও মধ্যমা নির্ণয় করা যায়। যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু মনে রাখবা। তাহলে মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে, এই কথাটা কিন্তু সত্য বলেছে। তাহলে অ্যান্সারটা তোমরা সত্য দিবা। আসবো আমরা 4-এর প্রশ্নগুলো, যেগুলো 2 মার্কের প্রশ্নগুলো আছে। 4-এর 1 নম্বরটা বলছে r% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ কত বছরে হবে? চক্রবৃদ্ধি হারে বলেছে, দেখো ভালো প্রশ্ন এটা। তো আমরা দেখো কোনো মূলধন বলেছে, মূলধন দেওয়া নাই, যেটা আসল, তাকে আমি x টাকা ধরে নিলাম। আচ্ছা, তাহলে বলছে দেখো 8 বছরে দ্বিগুণ হবে। 8 বছরে দ্বিগুণ হবে বলতে সমূল চক্রবৃদ্ধি যেটা, আচ্ছা সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবানটা কয়ের ফেলা হবে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধিটা হয়ে যাবে কত? দ্বিগুণ, মানে 2x, আসলে দ্বিগুণ হয়ে যাবে। সমূল চক্রবৃদ্ধির সূত্র কি জানো? p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, p আসল, আর সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, n হচ্ছে সময়। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এটাই হয়ে যাবে আমাদের 2x। আসলটা আমরা নিয়েছি x টাকা আসল, 1 প্লাস সুদের হারটা আরই বলেছে এখানে r/100, আর এখানে n আছে। সময়টা এখানে দেখো এখানে 8 বলে দিয়েছে, 8 বছর, তাহলে n এর জায়গায় আমরা কিন্তু এখানে 8 বসিয়ে দিব, এই 2x, তাহলে x কেটে দাও,
তাহলে এখানে দেখো আমাদের রয়ে গেল 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 8 এটা 2। তাহলে এটাকে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম, এই মানটাকে আমরা পরে কাজে লাগাবো। তারপর বলেছে 4 গুণ হবে কত বছরে, সেই আসলটা এত পার্সেন্ট হারে সেই মূলধনটা মানে কত বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে কত বছরে। আমরা না ধরে নিব, আমরা লিখব ধরি y বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে মানে সমল চক্রবৃদ্ধিটা, মানে সমল চক্রবৃদ্ধি সূত্র 1 প্লাস r/100, ঠিক আছে, y বছর, সময়টা y বছর নিলাম, এই যে সমল চক্রবৃদ্ধিটা হয়ে যাবে 4 গুণ, মানে x এর 4 গুণ 4x হয়ে যাবে। ওকে, এটাই বল, এই কথাটা কিন্তু প্রশ্নে বলেছে। তাহলে আমরা দেখো y এর মানটা বের করতে হবে কত বছরে, যেটা আমরা ধরেছি y বছর, y এর মানটা পেয়ে গেলে অ্যান্সার হবে। তো y এর মানটা আমরা পেয়ে যাব, আমি x কেটে দিলাম, তাহলে 1 প্লাস r/100 পাওয়ারে y, আর এখানে 4টাকে আমি 2 এর স্কোয়ার করলাম, 1 প্লাস r/100 পাওয়ারে y। এবার দেখো এখানে জিনিসটা বুঝো, যে দেখো এই যে 2 আছে, ধরো এই যে 2 এর মানটা তো আমরা বের করে রেখেছি, এটা 2 এর জায়গায় আমি এই জায়গায় বসাতে পারবো 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 8। তা আমি 2 এর জায়গায় বসালাম 1 প্লাস r/100 টু দি পাওয়ার 8। বাইরে আবার 2 যে পাওয়ার ছিল, 2 পাওয়ারটাকে এভাবে দিতে পারো, যে 2 এর স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিয়ে দিলাম। ওকে, 2 এর জায়গায় 2 এর মানটা বসালাম এই যে 1 থেকে। তোমরা এখানে বলতে পারো পাশে যে 1 থেকে এটা পায়, 1 থেকে। আচ্ছা, তবে এখানে 1 প্লাস r/100 পাওয়ারে y, আর এখানে এটা সরল করো, দেখো পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে এখানে 1 প্লাস r/100, তাহলে 8 দিয়ে এটা পাওয়ারে গুণ করবো, 8 দিয়ে 16, এই যে দেখো। তাহলে মূল সংখ্যা লক্ষ্য করো সমান হয়ে গেছে, মূল সংখ্যা সমান হলে পাওয়ারগুলো সমান হয়, এটা সূচকের নিয়ম আছে। তাহলে y সমান পেয়ে যাবে কত, 16 পেয়ে যাবে। তাহলে 4 গুণ যে হবে আসলটা, ঠিক আছে, এই যে x টাকা আসলটা 4 গুণ হবে মূলধনটা কত বছরে, 4 গুণ হবে 16 বছরে। এই যে আমাদের অ্যান্সারটা কিন্তু হবে 16 বছর। এবার চলে আসবো 4-এর 2 নম্বর প্রশ্নে। দেখো 4-এর 2 এর প্রশ্নটা কি বলছে, অশোক 5,000 টাকা 3 মাসের এবং সুনীল 3,000 টাকা 5 মাসের জন্য কোনো ব্যবসায় নিয়োজিত করলে প্রাপ্য লভ্যাংশের অনুপাত বের করতে বলেছে। দেখো এই যে অশোকের 5,000 টাকাটা 3 মাসের জন্য নিয়োগ করে, তাহলে 3 দিয়ে গুণ করো, ঠিক আছে। আচ্ছা, এটা অনুপাতটা হবে তাদের যে একই সময়ের ক্ষেত্রে মূলধন অনুপাতটা আসবে। আর সুনীলের 3,000 টাকা, ওই যে সুনীলের 3,000 টাকা 5 মাসের জন্য নিয়োগ করেছিল, তা 3,000 টাকাকে 5 মাস দিয়ে গুণ করে দেবা, তাহলে এটা হয়ে যাবে তাদের একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত। আর এই অনুপাতটাই হবে লভ্যাংশ অনুপাত। তোমাদের এখানে জানতে হবে একটা জিনিস, যে একই সময়ের ক্ষেত্রে যেটা মূলধনের অনুপাত হবে সেটাই হবে লভ্যাংশের অনুপাত, সময় যখন একই। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে এটা যে লভ্যাংশের অনুপাত, এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। লভ্যাংশের অনুপাতটাই বের করতে বলেছে, চলো এই অনুপাতটাই হবে লভ্যাংশের অনুপাত। এখানে আমি 3টা শূন্য কাটালাম, 5 আর 5 কাটালাম, 3 আর 3 কেটে গেল, দেখো 1:1 রয়ে গেল। তা লভ্যাংশ অনুপাতটা হয়ে যাবে 1:1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন চলে এসো, 403 পেজের অঙ্কগুলো দেখালাম, এবার 404 পেজের অঙ্কগুলো। চলে আসবো 4-এর 3 নম্বর প্রশ্নটা। তবে আমাদের কি বলেছে এখানে 4-এর 3-এর প্রশ্নটা বলছে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে। এটা থেকে এই ভেদ থেকে a প্লাস বি বা a মাইনাস বি এটাকে ধ্রুবক প্রমাণ করতে বলেছে। চলো আমরা প্রমাণটা দেখাতে পারবো। আমরা ভেদ প্রথমে তুলে দিচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, দেখো ভেদ তুলে দিলে সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পাশে উল্লেখ করে দেওয়া যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথা কিন্তু তোমরা লিখবা। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে নিচে নামাও, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের কে, এটাকে আমি নিচে নামাতে পারবো বর্গমূল নিয়ম অনুসারে, কোন গুণগুলো বাইরে ফিরে পাবা। চলো এবার আমরা কি করবো, এখানে আমি যোগ ভাগ প্রক্রিয়া লাগাচ্ছি। দেখো যোগ ভাগ প্রক্রিয়াটা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যে লবটা আছে লবের সঙ্গে হরটা যোগ করবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, আবার লবটা লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লব থেকে হরটা বিয়োগ করব,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটা করলাম। একইভাবে তোমাকে ডান দিকে করতে হবে, এখানে 1 আছে নিচে হরটা, তার লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ। দেখো এখানে বি স্কোয়ার, যে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটবে, আর এখানে দেখো এটা মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, এটা তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটবে, আর এটা কিন্তু এই যে মাইনাস 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 প্লাস, এটা প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে সরল করে দেখো এখানে এ স্কোয়ার যোগ করে 2a স্কোয়ার পাবা, এখানে প্লাস বি স্কোয়ার, এটাও কিন্তু প্লাস বি স্কোয়ার হবে, এটা মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে 2b স্কোয়ার পাবা। আর এই বড় ধ্রুবকটাকে আমি একটা ছোট ধ্রুবক নিয়ে নিলাম, হ্যাঁ, এটা আমি একটা ছোট ধ্রুবক এম নিয়ে নিলাম, এটা এম, আমি 2 কেটে দিলাম। আচ্ছা এখানে যদি স্কোয়ারগুলো ছেড়ে দিয়ে আমি এ বাই বি লিখি, ঠিক আছে, এ বাই যদি বি লিখি, তাহলে এখানে আমাদের কি চেপে যাবে, প্লাস মাইনাস রুট ওভার এম হয়ে যাবে, মানে স্কোয়ার ছাড়লে মানে বর্গমূল, এরপর বর্গমূল, প্লাস মাইনাস বর্গমূল হয়, এটা তোমরা জানো। আচ্ছা আমাদের দেখো এখানে এখানে যে আমাদের দেখাতে বলেছে, যেটা দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি দেখাতে বলেছে, আমাদের নিয়ে আসতে হবে এ প্লাস বি আর এ মাইনাস বি। চলো আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা কাজ করি, আমি এখানে এ বাই বি এটাকে ভালো একটা ধ্রুবক এন নিলাম, যে কোনো একটা ধ্রুবককে, একটা ধ্রুবক ছিল যে বড় ধ্রুবক, এটাকে একটা ভালো ধ্রুবক নিয়ে নিবা, এটা ধ্রুবক ধ্রুবক পাশে কিন্তু এখানে বলে দিবা যে এন সমান সমান প্লাস প্লাস মাইনাস রুট ওভার এম, এখানে বলবা যে এখানে ধরেছো, এখানেও তোমরা বলে দিবা, কিন্তু বলে দিবা এগুলো হচ্ছে অশূন্য ধ্রুবক, এখানে লিখবা অশূন্য ধ্রুবক, এগুলো এখানে ভেদ ধ্রুবক বলবা না। আচ্ছা আবার আমরা এখানে কি করব, যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো। দেখো এখানে আমি 1 নিয়ে নিলাম, তাহলে এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি হয়ে যাবে, দেখো যোগ ভাগ প্রক্রিয়া করলে, আর এটা এন প্লাস 1 হবে আর এটা এন মাইনাস 1 হবে। তাহলে দেখো আমরা কিন্তু এবার পেয়ে গেছি এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা কি, এটা তো আমরা জানি ধ্রুবক, তাহলে একে আমরা ধ্রুবক বলতে পারবো। ধ্রুবক দেখো এ প্লাস বি বা এ মাইনাস বি, এটাকে ধ্রুবক প্রমাণ করতে বলেছিল, আমরা দেখো প্রমাণ দেখিয়ে দিলাম, তবে এখানে লিখে দেবো প্রুভড। আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নটা, 4-এর। বলছে এখানে একটা দ্বিঘাত সমীকরণ আছে, এস স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে ইন্টু 2x মাইনাস 1, এভাবে দ্বিঘাত সমীকরণটা আছে। এই দ্বিঘাত সমীকরণের সমষ্টি মানে বীজদের সমষ্টি ও গুণফল যদি সমান হয়, তার কে এর মান বের করতে বলেছে। আচ্ছা আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণটাকে সাজিয়ে নিই। দেখো এস স্কোয়ার মাইনাস এক্স, এখানে গুণ করলে কে, এটা 2kx, এটা মাইনাস কে হয়ে যাবে, সবাইকে বাঁ দিকে নিয়ে আসি, এস স্কোয়ার মাইনাস এক্স, এটা মাইনাস 2kx, এটা প্লাস কে হয়ে যাবে ইকুয়াল টু 0। সাজাবো আমি দ্বিঘাত সমীকরণটাকে, মাইনাস কমন নিলাম, এক্সও কমন যাবে, 1 প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিয়েছি, মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে আমাদের 2k, আর এক্সটা এখানে কমন নিলাম এইদিকে, আর এটা আমাদের ধ্রুবকটা সি, যেটা কি। এবার দেখো বীজদের সমষ্টি আর গুণফল সমান, তা আমরা এখান থেকে বীজদের সমষ্টি বের করব, বীজদ্বয়ের সমষ্টি বের করব। বীজদের সমষ্টির সূত্র যেটা জানতে হবে মাইনাস বি বাই এ, ঠিক আছে, মাইনাস বি বাই এ, বি হচ্ছে এক্স এর সহগটা, দেখো বি এখানে কত আছে, -1 প্লাস 2k আছে, এটা বি, আর এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, যেখানে কিছু নাই তো 1 নেবা, এটা যদি সরল করো, এটা মানে প্লাস, এটা 1 প্লাস 2k পেয়ে যাবো, এটাই হচ্ছে বীজদের সমষ্টি পেলাম। এবার আমরা লিখবো বীজদের গুণফল, বীজদের গুণফল যেটা হচ্ছে আমাদের সি বাই এ, এটা সূত্র, সি হচ্ছে ধ্রুবক সংখ্যাটা, তাহলে সি হচ্ছে আমাদের কে, আর এ তো 1 আমরা লিখলাম না, তাহলে গুণফলটা কিন্তু কে পেয়ে গেলাম। আর আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে বীজদ্বয়ের, যেখানে বলেছে দেখো বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলটা সমান, তাহলে এই যে বীজদের সমষ্টি যেটা 1 প্লাস 2k পেলাম, আর গুণফলটা কে পেয়েছি, এটা সমান, দেখো সমান করে দিলাম, আমাদের এখান থেকে এর মানটা বেরিয়ে আসবে, কে এর মান বের করতে বলেছে, তাহলে দেখো কে এগুলো আমি একদিকে নিয়ে আসলাম, আর 1টাকে এদিকে নিয়ে আসলাম -1, এটা 2k থেকে কে বিয়োগ করে এটা তোমরা কে পেয়ে যাবা, কে, এখানে তো -1, কে এর মান -1, এটা কিন্তু অ্যান্সার আমাদের। চলো দেখো এখানে আমরা করাবো এবার 5 নাম্বারটা। চারের 5, প্রদত্ত চিত্রে, চিত্র কিন্তু দেওয়া আছে পাশে, প্রদত্ত চিত্রে এক্স ও ওয়াই এর মান বের করতে বলেছে এখান থেকে। ছবিটা আমি একটু ভালো করে দেখাই তোমাদের। আমাদের চিত্রটা এখানে কেন্দ্রবিন্দু আমাদের ও বিন্দু আছে, আর এইভাবে আমাদের দেখো এইভাবে এটা এ,
ও এ, আর এদিকে আমাদের ওসি আছে, এটা আছে ওসি। আর এখানে একটা বিন্দু আছে যেটা এখানে বি বিন্দু আছে এটা, আর এখানে এ বি যোগ আছে, আর এদিকে বিসি যোগ আছে এভাবে। আর এই কোণটা আমাদের এক্স এর মানটা বের করতে বলেছে, আর এই কোণটা ওয়াই আছে এটা এর মানও বের করতে বলেছে। এই কোণটা আছে 30 ডিগ্রি, আর এই কোণটা বি কোণটা আমাদের দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে এক্স ও ওয়াইয়ের মানটা বের করতে বলেছে দেখো। আচ্ছা, তো আমরা দেখো প্রথমে এই কোণটা বের করবো, এই যে প্রবৃদ্ধ এওসি। চলো দেখো, মানে এই কোণটা 180 ডিগ্রির চেয়ে বড় আছে বলে তাকে বলবো প্রবৃদ্ধ। 180 ডিগ্রির চেয়ে বড় কোণকে বলা হয় প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ, এই যে প্রবৃদ্ধ এওসি। এই কোণটা কত হবে দেখো তো, এদিকে তো আছে এক্স ডিগ্রি, ডিগ্রি ঠিক আছে। তাহলে এদিকে যে এক্স ডিগ্রি হয়, তাহলে পুরো যে আমাদের এক বৃত্তীয় কোণটা হয় 360 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটা নিয়ে 360 ডিগ্রি। তাহলে তার মধ্যে জানা আছে এই কোণটা, তাহলে এই কোণটা কত হবে, 360 ডিগ্রি থেকে এক্স ডিগ্রি বিয়োগ করো। 360 ডিগ্রি থেকে মানে বিয়োগ দিব এক্স ডিগ্রি, এটা আমাদের এক্স ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রবৃদ্ধ এওসি কোণটা। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের এখানে একটা পি নিলাম, এই বিন্দুটি পি, তাহলে এ পি সি চাপ। তাহলে আমরা এ পি সি চাপে কেন্দ্রস্থ কোণটা নিব, এই যে প্রবৃদ্ধ এওসি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। প্রবৃদ্ধ কোণ এওসি, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এপিসি চাপের উপর অবস্থিত প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটা এওসি, আর বৃত্তস্থ কোণটা পাবো দেখো এই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণটা এবিসি। তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার প্রবৃদ্ধ কোণ এওসি কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ হয়ে যাবে কোণ এই যে বৃত্তস্থ কোণ এবিসি কোণের, কোণ এবিসি। ওকে, তোমরা জানো এটা যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা একটা উপপাদ্য আছে যেটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য তোমাদের একটা। এবার দেখো আমাদের এখানে মানগুলো কিন্তু দেওয়া আছে, এই যে এবিসি এই কোণটা 120 ডিগ্রি দেওয়া আছে, আর প্রবৃদ্ধ এওসি কোণটা আমরা বের করলাম, বসিয়ে দিচ্ছি আমরা। তা 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, আর এটা 2 ইন্টু কোণ এবিসির মানটা 120 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখো এক্সের মানটা কিন্তু পেয়ে যাব মাইনাস এক্স ডিগ্রি, আর এটা গুণ করো, এটা গুণ করে পেয়ে যাবা এই যে 0,4 240 ডিগ্রি, আর 360 ডিগ্রি এদিকে নিয়ে আসে, এদিকে বিয়োগ হয়ে যাবে 360 ডিগ্রি। তাহলে মাইনাস এক্স ডিগ্রি, এটা বড় আছে তার মাইনাস হবে, এটা বিয়োগ করছি আমরা দেখো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে কত, 120 ডিগ্রি বিয়োগ করে পাবা, মাইনাস মাইনাসে কেটে দাও। তাহলে এক্স ডিগ্রির মানটা, এই যে এক্সের মানটা যেটা বের করতে বলেছিল, যেটা কত পেলাম 120 ডিগ্রি, আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে। এবার ওয়াই, এই ওয়াইয়ের মানটা বের করো, ওয়াই ডিগ্রি। দেখো ওয়াইয়ের মানটা কী করে পাবো, দেখো এখন আমরা কিন্তু এই কোণটা পেয়ে গেলাম 120 ডিগ্রি। তাহলে এই যে আমাদের এ বি সি ও যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, এই চতুর্ভুজের 3টি কোণ তো আমাদের জানা হয়ে গেল। তো 4 নম্বর কোণটা পেয়ে যাব, 4টি কোণের সমষ্টি চতুর্ভুজে, যেটা তোমাদের জানতে হবে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তা 360 ডিগ্রি থেকে এই 3টি কোণ যে জানলাম এদের যোগফলটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাব এই যে ওয়াই কোণটা, মানে অতএব আমি এখানে লিখে দেবো ওয়াই ডিগ্রি কোণটা বের করব। সেটা হবে 360 ডিগ্রি থেকে যে 3টি কোণ আছে, 2টি কোণ তো দেওয়াই আছে, আর এই কোণটা আমরা বের করলাম, মানে এক্স ডিগ্রি যেটা বের করলাম 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ওয়াই ডিগ্রিটা দেখো পেয়ে যাব 360 ডিগ্রি, আর এদের যোগফল, এদের যোগ করবো, এটা যোগ করে 270 ডিগ্রি পেয়ে যাবো ওয়াই ডিগ্রি। আচ্ছা, 360 ডিগ্রি থেকে 270 ডিগ্রি বিয়োগ করো, এটা পেয়ে যাবা কিন্তু তোমরা 90 ডিগ্রি। তো দেখো আমাদের এই একটা অ্যান্সার হয়ে গেল। ওকে, তা আমাদের এই যে এক্স ডিগ্রির মান, এক্সের মান যেটা বলেছিল, আর ওয়াইয়ের মান যেটা বলেছিল, দেখো আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4-এর 6 নাম্বার প্রশ্নে। 4-এর 6 কি বলছে এখানে, ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি, আর এডি বিডি এই ইসি এগুলোর মান দেওয়া আছে, এক্স এর মান বের করতে বলেছে। চলো এখানে ত্রিভুজ এবিসি ছবিটা আমরা তৈরি করছি। এখানে এ বি সি আমাদের ত্রিভুজ, আচ্ছা বিসির সঙ্গে ডি এর সমান্তরাল, মানে এখানে আমাদের ডি আছে এভাবে, ডি যেটা বিসি সমান্তরাল ডি বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যেহেতু দেখো বিসি, যে বিসি সমান্তরাল ডি যে বলে দিয়েছে প্রশ্নে, ডি সমান্তরাল বিসি বা বিসি সমান্তরাল ডি যেটা বলতে পারো।
তাহলে এটা যদি বলে দেয় একটা ত্রিভুজে যদি এটা হয়, তাহলে তোমরা পেয়ে যাবা থ্যালাসের উপপাদ্য থেকে, তোমরা লিখবা থ্যালাসের উপপাদ্য থেকে পাবা এই যে এডি বাই ডিবি, এটা আমাদের ডি আছে, এডি বাই ডিবি সমান সমান হবে এদিকে এই বাই ইসি। দেখো এটা কিন্তু হবে কোনো একটা ত্রিভুজের এই দুটি বাহু যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে তোমরা কিন্তু এটা লিখতে পারবা। তো এখানে যে মানগুলো দেওয়া আছে বসিয়ে দাও, এডি এক্স, আর এখানে হচ্ছে এই যে বিডি, ডিবি অফ বিডি যেটা হচ্ছে x+3 আছে এখানে, বিডিটা x+3, আর এইটা হচ্ছে x-2, আর ইসিটা হচ্ছে x-4, এই যে x-4। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখো বর্গগুণ করে নিই, কোনাগুনি গুণ, x+3 এটার সঙ্গে এটা গুণ হবে x-2, সরি এখানে এটা গুণ, আর এদিকে সমান সমান এটা x ইন্টু মানে x - x-4, রাশি রাশি গুণ করো, এটা s² x দিয়ে x s² মাইনাস 2 দিয়ে এটা 2x হয়ে যাবে, আর এটা প্লাস 3x, এটা হবে মাইনাস, এটা হবে কত 6, এটা হবে s², এটা হবে 4x, s² কেটে দাও, এটা তোমরা দেখো এটা যোগ বিয়োগ করে এটা x হয়ে যাবে, এটা -6, এটা -4x। আচ্ছা এক্সগুলোকে আমি বাঁদিকে নিয়ে আসি, x এটা +4x হবে, -6টাকে এই দিকে নিয়ে চলে আসলাম 6, তাহলে এটা আমাদের 5x, এটা 6, তাহলে x সমান 6/5। সেটা যদি ভাগ করে নাও, একবার 5 × 5, দশমিক নিয়ে 0 নিয়ে নাও, আর 5 দিয়ে 10, তারপর এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, এক্স এর মান কত পেয়ে গেলাম 1.2। ঠিক আছে, এই যে আমাদের এককগুলো যদি দেখো, এককগুলো আমাদের এখানে কোনো একক নাই, তবে এক্স এর মান এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এক্স এর মান বের করতে বলেছিলাম, আমরা পেয়ে গেছি। পরে আমরা চলে আসবো 4-এর 7 নম্বর প্রশ্নে। 4-এর 7 নম্বর, তো কি বলছে প্রশ্নটা, অকেন্দ্র বৃত্তের এবি ব্যাস যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হয় এবং কোণ এডিসি 110 ডিগ্রি বলেছে, কোণ বিওসি এর মানটা বের করতে বলেছে। চলো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করছি। তো আমরা প্রথমে একটি বৃত্ত নিয়ে নিব, এবার এখানে এবিটা কিন্তু ব্যাস বলে দিয়েছে, এবি আগে একটা ব্যাস নিয়ে নিলাম, এবি ব্যাস। তাহলে এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও আছে, ও কেন্দ্রবৃত্ত বলেছে। এবার চতুর্ভুজটা তৈরি করব, এখানে আমি এইভাবে এটা সি, এটা ডি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে এই যেটা যোগ করবো, এইদিকে এভাবে যোগ করে নেব। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি হয়ে গেছে। আচ্ছা কোণ এডিসি, এই যে এই কোণটা আমাদের 110 ডিগ্রি বলে দিয়েছে। আর বিওসি, তাহলে ওসি যোগ করতে হবে। দেখো এই যে দেখো বিওসি মানে এই কোণটা, এই কোণের মান কিন্তু বের করতে বলেছে বিওসি। তো দেখো এই কোণের মানটা কী করে পাবো, তার আগে আমি দেখো এই কোণটা পাবো, মানে এ বি সি কোণটা পাবো। কারণ দেখো এই যে ডি কোণটা আর বি কোণটা, এরা হচ্ছে আমাদের কি, এরা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, এতে যোগফল 180 ডিগ্রি। তাহলে একজন জানা আছে, একজন পেয়ে যাবো, 180 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা কিন্তু এখানে বি কোণটা পাবো। 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করলে এই কোণটা, তাহলে বিয়োগ করে তোমরা এটা 70 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে দেখো বি কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি। এখন দেখো বি কোণ আর সি কোণ সমান হবে কেন, কারণ এখানে ওবি সমান সমান ওসি, এই দুটো বাহু সমান, তাহলে ওবি ওসি সমান হলে এই দুটো কোণও সমান হবে। কোণ ওবিসি সমান সমান হয়ে যাবে কোণ ওসিবি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 70 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো কোণ আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে একটি ত্রিভুজের এই যে সিও পিওসি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, তাহলে এই ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেছে, তাই 3 নম্বর কোণটা বেরিয়ে আসবে। তো আমরা পেয়ে যাবো দেখো এখন বিওসি কোণটা। তারপর বিওসি পাবা, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দাও এই দুটো কোণের সমষ্টি, মানে 70 ডিগ্রি যোগ 70 ডিগ্রি 180 ডিগ্রি, এটা যোগ করে এখানে পেয়ে যাবা 140 ডিগ্রি, এটা বিয়োগ করে এটা পাবা 40 ডিগ্রি। তাহলে বিওসি যে কোণের মানটা বের করতে বলেছিল, আমরা কত পেয়ে গেলাম 140 ডিগ্রি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আসবো আমরা 4-এর 7 নম্বর প্রশ্নে। দেখো 4-এর 7 নম্বর করালাম, 4-এর 8 নম্বরটা, 7 না 8, এটা 8-এর প্রশ্নটা দেখো কি বলছে,
আলফার মানটা দেওয়া আছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে 4 কসেক স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মানটা বের করতে বলেছে। তবে ভালো প্রশ্ন এগুলো, আমাদের বের করতে বলেছে এর, দেখো 4 কসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, এর আমাদের দেখাতে হবে সর্বনিম্ন মান। তো দেখো আমরা কি করব, এই যে 4 কসেক স্কোয়ার আলফাটাকে আমি লিখবো 2 কসেক আলফা তার হোল স্কোয়ার করলাম, আর 9 সাইন স্কোয়ার আলফাকে লিখছি আমি 3 সাইন আলফা দিয়ে তার হোল স্কোয়ার করে দিলাম, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করলাম। তাহলে আমাদের এখন জানতে হবে কি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। দেখো সূত্রটা দেখো আমি এখানে লিখছি, এ মাইনাস বি 2 কসেক আলফা মাইনাস 3 সাইন আলফা। দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কী হবে 2ab হবে, 2a হচ্ছে 2 কসেক আলফা আর বি হচ্ছে 3 সাইন আলফা। এই যে দেখো এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এই সূত্রগুলো কিন্তু তোমাদের জানতে হবে। দেখো সূত্রগুলো আমি এখানে একটু দেখাই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা হয়, আর আরেকটা হয় এরই সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, দ্বিতীয়টা। এই সূত্রগুলো মনে রাখতে হবে তোমাদের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে আমরা যেটা পেলাম এখানে আমি একবার লিখি ভালো করে, 4 কসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, এর মানটা দেখো কত পেলাম, এটা পেলাম আমরা 2 কসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো, কসেক আলফা সাইন আলফা এটা পাশাপাশি থাকলে কেটে যাবে, গুণের আকারে আছে, কারণ তোমরা জানো সাইনকে 1/কসেক লেখা যাবে, 1/কসেক বলতে দেখো 19 কেটে যাবে। আর এখানে সংখ্যাগুলো থেকে গেল 2 দিয়ে 4, 4 3 12, এটা 12 রয়ে গেল। এখানে 4 কসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা। এখন দেখো এই বর্গটাকে আমি ছেড়ে দিব, তাহলে বর্গটা এর মান যদি 0 হয় তাহলে এই মানটা 12 সঙ্গে সমান হবে, আর এটা যদি 0-এর চেয়ে বড় হয়ে যায়, এই যদি 0-এর চেয়ে বড় হয়ে যায় তাহলে একে আমি ছেড়ে দিচ্ছি। তা ছেড়ে দিলে পরে এদিক কাঠটা ছোট হয়ে যাবে, এদিক কাঠটা বড় হয়ে যাবে, তাহলে একে না লিখলে পরে এর মানটা হয়ে যাবে কি, হয় 12 কিংবা 12-এর চেয়ে বড়। এ যদি 0 কিংবা 0-এর চেয়ে বড় হয় তাহলে এর মানটা পেয়ে যাবা 12 কিংবা 12-এর চেয়ে বড়। দেখো তাহলে যেহেতু একে পাশে বলে দাও, এই মানটা হবে 0 হতে পারে, 0-এর চেয়ে বড় হতে পারে, যে কোনো রাশির বর্গ 0 বা 0-এর চেয়ে বড় হয়। দেখো যেহেতু তো লিখছি 2 কসেক আলফা মাইনাস 3 সাইন আলফা, এর হোল স্কোয়ার মানটা কী হবে, হয় 0 হতে পারে, নাহলে 0-এর চেয়ে বড় হতে পারে, যে কোনো রাশির মান, তোমাদের মনে রাখতে হবে। দেখো এটা যদি দুজন সমান হয়ে যায়, তাই দুজন সমান হয়ে গেলে কেটে যাবে, কেটে গিয়ে কি হবে 0, তাহলে 0, এটা 0 হতে পারে। আর এরা যদি অসমান হয়, তা অসমান মানের বিয়োগফল হয় প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, বর্গ আছে তো প্লাসই হয়ে যাবে। তাহলে এরা যদি অসমান হয় তার যে কোনো মান পাবা, 2 3 4 5 যে কোনো মান পাবা, তাই না। এবার ধরো এর মানটা যদি হয় ধরো 6, এই মানটা, তাহলে 6কে তুমি লিখছো না, দেখো 6 ছিল, 6 আর 12 মিলে 18, তখন এটা 18, তা তুমি 6কে যখন লিখছো না, তাই এদিকে 18 আছে, তাহলে এ তো বড় হবি, এদিকে একটা ছোট হয়ে যাবে, এটাকে লিখছো না বলে, তার জন্য এটা কি হবে, এটাকে না লিখলে পরে তাহলে এই মানটা 12-এর চেয়ে বড় হবে। আর যদি 0-এর সঙ্গে সমান হয়ে যায়, তখন 0-এর সঙ্গে সমান হলে পরে তা দেখো এদিকে 12 এদিকে 12ই হবে, দুজনের সমান আছে। এই জন্য একে ছেড়ে দিলে বলবো এই মানটা 12 কিংবা 12-এর চেয়ে বড়, এর মানটা হয় 12 হবে, নাহলে 12-এর চেয়ে বড় হবে। তাহলে এর সবচেয়ে ছোট মানটা কিন্তু 12 আছে, 12 4 ছোট নয়, এর সবচেয়ে ছোট মান 12 কিংবা 12-এর চেয়ে বড়, তাই তো। তাহলে আমাদের কিন্তু এর সর্বনিম্ন মানটা বের করতে বলেছিল, তাহলে এত এর সর্বনিম্ন মানটা কত পেলাম, 12 পেয়ে গেলাম, এটা কিন্তু অ্যান্সার। দেখো যে বলেছিল এখানে, দেখো বলেছে যে কথাটা, যে এই যে রাশিটার সর্বনিম্ন মান আমরা কত পেয়ে গেলাম, 12 পেলাম, এটা অ্যান্সার। ওকে, পরে আমরা চলে আসবো 4-এর 9 নাম্বারটা, 4-এর 9। দেখো আমাদের এখানে যে রাশিগুলো দেওয়া আছে, সাইন স্কোয়ার 10 ডিগ্রি আছে, প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি আছে, প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে আছে দেখো সাইন স্কোয়ার 40 ডিগ্রি, এটা আছে।
আচ্ছা, এরপরে আছে সাইন স্কোয়ার 50 ডিগ্রি। দেখো সাইন স্কোয়ার 50 ডিগ্রি আছে, তো আমি 50 ডিগ্রিকে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, কারণ 90 থেকে 40 বিয়োগ করে 50, তাহলে সাইন স্কোয়ার 50 ডিগ্রির জায়গায় আমি লিখেছি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। কারণ দেখো 40 ডিগ্রি আর 50 ডিগ্রি মিলে 90 ডিগ্রি হয়, তাই না? তাহলে একজনকে আমি চেঞ্জ করে দিলাম। আরও আছে আমাদের, দেখো সাইন স্কোয়ার এই যে 60 ডিগ্রি, একেও আমি চেঞ্জ করে নিচ্ছি, একে আমি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে দিলাম, সরি এটা হবে আমার 30 ডিগ্রি। ওকে, তো এটা দেখো 90 ডিগ্রিতে 30 ডিগ্রি বিয়োগ করলে সাইন 60 ডিগ্রি চলে আসবে, সাইন স্কোয়ার 60 ডিগ্রি। পরেরটা দেখো এখানে সাইন স্কোয়ার 70 ডিগ্রি আছে না, তাই কি আমি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি করে দিলাম। তারপরে আছে সাইন স্কোয়ার 80 ডিগ্রি আছে, তাহলে 80 ডিগ্রি লিখবো 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তো 80 ডিগ্রি পাবো। তা দেখো আমাদের কীভাবে দাঁড়িয়ে গেল, এদিকে তো সাইন স্কোয়ার 10 ডিগ্রি আছে, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, আর সাইন স্কোয়ার 30 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি, আর প্লাস এখানে দেখো যে আমি পুরো কোণের সূত্র অ্যাপ্লাই করবো, এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কস থিটা হয়ে যাবে, কস স্কোয়ার 40 ডিগ্রি পেয়ে যাবা। দেখো পুরো কোণের সূত্র সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, সাইন থাকলে কস হবে, মনে রাখবা। তাহলে কীভাবে সূত্রগুলো আমরা লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে কস স্কোয়ার এটা 30 ডিগ্রি পেয়ে যাবা, একইভাবে এটা পেয়ে যাবা কস স্কোয়ার, এটা চলে আসবে 20 ডিগ্রি, আর এটা চলে আসবে কস স্কোয়ার এটা 10 ডিগ্রি। আচ্ছা দেখো এখানে সাইন স্কোয়ার 10 ডিগ্রি, আর এই যে আমাদের কসটা আছে এর পাশে লিখলাম কস স্কোয়ার 10 ডিগ্রি, ঠিক আছে, এটাকে নিলাম প্লাস, এবার সাইন স্কোয়ার 20 ডিগ্রি এটাকে নিব, আর এই যে কস স্কোয়ার 20 ডিগ্রি আছে একে এক জায়গায় রাখি, কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস, এবার দেখো সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি, এদের মান বসে করতে পারতাম, তাই এটাই কিন্তু আমাদের সুবিধা হবে, মান আর সাইনে আমি কস স্কোয়ার 30 ডিগ্রি সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে দেখো এই যে সাইন স্কোয়ার 40 ডিগ্রি, আর এই যে কস স্কোয়ার 40 ডিগ্রি, কস স্কোয়ার 40 ডিগ্রি। দেখো এখন দেখো কোণগুলো সমান হয়ে গেছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা 1 প্লাস এরো মান কিন্তু 1, দেখো কোণ সমান আছে, এটা 1, এরো মান 1 আর এরো মান 1, তাই তো, 4টা 1 যোগ করে তোমরা পেয়ে যাবো 4 পেয়ে যাবা। তাই দেখো আমরা মানটা কিন্তু 4 পেয়ে গেলাম। চলে আসবো আমরা এবার 10 নম্বর প্রশ্নে, 4-এর 10 নম্বর বলছে এখানে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি দেওয়া আছে 19 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 11 সেমি। তাহলে আয়তঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো আমরা ধরে নিই, আমরা লিখছি ধরি আয়তঘনকের দৈর্ঘ্যটাকে আমি এক্স নিয়ে নিলাম, তাই না, আর প্রস্থকে আমি ওয়াই ধরে নিলাম, আর আয়তঘনকের উচ্চতাকে আমি জেড ধরে নিলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, তার এখানে দেখো আমাদের যে সমষ্টি বলেছে যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা, এদের সমষ্টি বলে দিয়েছে 19। এবার দেখো কর্ণের দৈর্ঘ্য যেটা, এবার কর্ণের দৈর্ঘ্য সূত্র আমাদের জানতে হবে। কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি, দেখো এই যে, এবং কর্ণের দৈর্ঘ্য সূত্র তোমরা জানবা যে √/, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, এটা হচ্ছে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। এর মানটা কত বলেছে, 11 বলেছে। আচ্ছা, আমরা কাজ করি, এবার এটাকে উভয় দিকে বর্গ করে নিই, বর্গ করলে রুটটা উঠে যাবে, তাহলে x² প্লাস y² প্লাস z², আর এখানে 11 তার হোল স্কোয়ার, উভয় দিকে বর্গ করে দিলাম। এখন দেখো এটা এ বি সি ধরে a² প্লাস b² প্লাস c² সূত্র, এই সূত্রটা মনে রাখবা, এটা হবে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx। এই যে দেখো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ, এই যে সূত্রটা। আর এদিকে আমাদের 11 বর্গ হয়ে যাবে 121। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এর মানটা আমাদের দেওয়া আছে 19 পেয়েছি।
তাহলে এখানে আমি 19 লিখে দেব, তার হোল স্কোয়ার থেকে 2 এটা আমি রেখে দেবো যেটা আছে ZX 121। আর 19-এর বর্গ, 19-এর বর্গ তোমরা ভেঙে নিবা, 19-এর বর্গ পাবা 361 পাবা। ঠিক আছে, 121 মাইনাস 2 ইন্টু XY প্লাস YZ প্লাস ZX থেকে 121, এটা যেটা প্লাস 361 থেকে মাইনাস 361 পেয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ করো, এটা বড় আছে, এটা মাইনাস হবে, এটা বিয়োগ করলে পাবা 240 পেয়ে যাবে। আচ্ছা, মাইনাস মাইনাসে কেটে দিলাম। তাহলে আমি এখানে এভাবে রাখলাম, 2 দিয়ে কাটাকাটি করবা না, এটাকে রেখে দাও, এভাবে রেখে দাও। এদিকে আমাদের 240। তাহলে দেখো এই যে লক্ষ্য করে, এটা আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটা হচ্ছে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, যেটা আমাদের বের করতে বলেছিল। দেখো এরই মানটা দরকার, যেটা আমাদের এত বর্গ এককটা দেখানো সেমিতে আছে, হ্যাঁ সেমিতে আছে, এত বর্গ সেমি, এই দেখো। তাহলে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 240 বর্গ সেমি, আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে এসেছে। পরে আমরা চলে আসবো 11 নম্বরটা, 4-এর 11 নম্বর। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল S আর আয়তন V হলে S³/V², এর মানটা পায়ের সাপেক্ষে লিখতে বলেছে, পায়ে রেখে, পায়ের মান বসাতে বলেনি। আচ্ছা, এখানে বক্রতলের ক্ষেত্রফল যেটা S, গোলকের ব্যাসার্ধ R ধরলে বক্রতলের ক্ষেত্রফল 4πr², এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আর আয়তন এখানে V বলেছে, তো গোলকের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে 4/3πr³, ঠিক আছে, এই যে আমাদের সূত্র। এখানে আমাদের মানটা বের করতে বলেছে S³/V², এর মানটা বের করবো, দেখো। আচ্ছা, S এর মান বসাও, S এর মান হচ্ছে 4πr² তার কিউব, আর V এর মানটা আছে 4/3πr³, আর এখানে স্কোয়ার, তো হোল স্কোয়ার। চলো এটাকে সরল করে আমাদের মান বের করতে হবে। কিউব আছে তো 3 বার লিখে দাও, 4πr², 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 3 বার লিখে দিলাম। এখানে হোল স্কোয়ার আছে তো 2 বার লিখো, 4/3πr³ আর 4/3πr³, ওকে। আচ্ছা, এখানে দেখো, এখানে r², r² পাবা, যে r⁶, আর এখানে r³ এটা কিন্তু r⁶ পাবা, তাই না, যে পাওয়ারগুলো যোগ হয়ে যায় গুণের সময়। তাহলে r⁶ আর r⁶ উপনিচ কিন্তু কেটে যাচ্ছে আরগুলো। এবার পাই দেখো, এখানে এই যে এই একটা পাই কাটালাম, এই পায়ের সঙ্গে এই পাই কাটালাম। আচ্ছা, এখানে একটা 4 কেটে দিলাম, আর এই 4-এর সঙ্গে এই 4টা কেটে দিলাম। আচ্ছা, তাহলে দেখো উপরে আমাদের বাঁচলো কি, উপরে আমাদের বেঁচেছে 4π, উপরে আমাদের কিন্তু আছে 4π, আর নিচে দেখো এখানে এই যে 1/3, নিচে 3, তাহলে এখানে 1/, এই যে 3×3=9, ঠিক আছে, 3গুলো নিচে আছে, তাই জন্য 1/9 হবে। তো এটা 4π, আর 1/9টা এটা কিন্তু 9 হবে উপরে, এটা গুণ করে 9×4=36 পাই দিয়ে রেখেছে, পাই দিয়ে অ্যান্সারটা রাখতে বলেছিল আমাদের, পায়ের সাপেক্ষে অ্যান্সার কিন্তু এটা আমাদের যে S³/V² মান 36 পাই, আমাদের অ্যান্সার। এরপরে চলে আসলাম আমরা 4-এর 12 নম্বর প্রশ্ন। আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি, 4-এর 12 নম্বর। দেখো আমাদের এখানে UI দেওয়া আছে, দেখো UI = xi - 20/5। দেখো এই UI থেকে আমরা এই মানটাকে আমরা a বলবো, তাহলে এখান থেকে যেটা আমি বলবো যে এর মানটা হয়ে যাবে আমাদের 20, এই যেটা আমাদের, হ্যাঁ, মধ্যমান যেটা ধরা হয়। তাহলে এখানে এটা হবে 20, আর এইচটা হয়ে যাবে 5। এইচ কি, তোমাদের যে আমি অঙ্কগুলো করাচ্ছি, এই যে তোমাদের গড় মান, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, সেখান থেকে তোমরা এইচ বুঝতে পারবা। প্রত্যেকটা ক্লাসে, পাঠ্য ক্লাসে আমি কিন্তু করাচ্ছি অঙ্কগুলো, ঠিক আছে। তাই এখানে এটা এর মান, এটা কিন্তু আমাদের এইচ এর মান, শ্রেণীদৈর্ঘ্য এটা। আর এ হচ্ছে আমাদের কি, কল্পিত গড় যেটাকে বলা হয়, কল্পিত গড় যেটা ধরা হয় মধ্যমানটাকে। তো এখানে আমাদের সামেশন FI UI তো দেওয়া আছে, সামেশন FI দেওয়া আছে x বার।
তাহলে এক্স বার যেটা দেখো, এক্স বারের যে সূত্র, তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, এ প্লাস এই যে আমাদের সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। এটা হচ্ছে এক্স বারের সূত্র। এই সূত্রটা মনে রাখবা। এ বলতে আমি এটা যে পেয়েছি যেটা 20 প্লাস, আর সামেশন এফআই ইউ এর মানটা দেখো 25 বলেছে, এটা আমরা 25 লিখবো। আর সামেশন এফআই 50 আছে, এটা 50। আর এইচটা আমরা পেয়েছি দেখো, এই যে 5 বের করে রেখেছি, 20। আচ্ছা, এটা কাটাকাটি করে এটা তোমরা 10 পেয়ে যাবা। আর এখান থেকে সরল করো, দেখো এটা কত পাবা, এটা 5 দিয়ে করো, 5 5 25, আর এই যে 5 দিয়ে 10। তাহলে দেখো তো 20 প্লাস এখানে কিন্তু 5/2 বেঁচেছে আমাদের, 5/2 ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এটা হয়ে যাবে আমাদের 40, এটা আমাদের 5। তাহলে এখানে 45/2, এটাকে ভাগ করে নাও, 2 দিয়ে 4, 5 নেমে গেল, আবার 2 দিয়ে 4, সেখানে 1 দশমিক নিয়ে 0 নিয়ে নাও, আর এটা 2 পাচ্ছে 10। দেখো তাহলে আমরা মানটা কত পেলাম, এক্স বারের মানটা পেলাম 22.5। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তা দেখো আজকের প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু ভালো করে দিয়েছি। কোনো জায়গায় যদি সমস্যা হয় তোমাদের, তা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবা। কোন অঙ্কটা সমস্যা হচ্ছে সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা। ওকে, এবং ক্লাসটা ভালো হলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাসটা দেখো, তোমাদের এই সেট থেকে যে পার্ট 2 ক্লাস 404 পেজের পার্ট 2 ক্লাস কিন্তু আমি নিয়ে আসবো। পরবর্তী ক্লাসটা তোমরা পাবা, খুব তাড়াতাড়ি ক্লাসটা পেয়ে যাবা, আমি নিয়ে চলে আসবো। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।